আচ্ছা, আমরা স্যার বলছি আপনিও করুন রেকর্ডটা, আর দু একজনকে পারমিশনও দিয়ে দিন, তাহলে সবারই হলে যারটা ভালো হবে সে দিয়ে দেবে তখন। আচ্ছা, 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 আচ্ছা। ওটা করা যায় না? ঠিক আছে। নামের লিস্টে যেখানে আছে ওখানে যে কোনো নামের উপর ক্লিক করুন, দেখুন রেকর্ডিং পারমিশন করার অপশন থাকবে। তাহলে আমি সৌমিককে করে দিচ্ছি দেখি। হ্যাঁ, সৌমিক তোমাকে অ্যালাউ করো, হ্যাঁ? দেখো স্যার তো। আমি তো রেকর্ডিং অপশনটা খুঁজে পাচ্ছি না ফোনে, ও আচ্ছা। কোন জায়গায় থাকে? তাহলে কে পাঁচ হলো? সায়নকে দিন স্যার, সায়নকে দিন স্যার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। একটু দাঁড়াও, একটু এ করো। সাইন করে দেবো, তাই তো? স্যার আমাকে দিয়ে দিন। সাইন দিচ্ছি, হ্যাঁ? ঠিক আছে স্যার, দিয়ে দিন। হ্যাঁ, সায়ন দেখো কিনা এবার। অডিওটা কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আহ, আমরা আগে একটা অ্যান্টেনা প্যারামিটার করবো। হ্যালো স্যার, বলো। রেকর্ডিং এর অপশনটা আসে না তো। দীপাঞ্জন কোথা থেকে করছিস রে? দীপাঞ্জন, আচ্ছা, আমার এখানে রেকর্ডিং হচ্ছে বলে হতে পারে নাকি, একজনকে অনেক সময় পাঠান দেয়, বুঝলে তো? হ্যাঁ, না, নাহলে বলো, আরেকবার করে দুজনকে দিচ্ছি, তো অ্যালাউ করা যায়। দেখছি। স্যার আমাকে একবার অ্যালাউ করুন তো, কাকে দীপাঞ্জন। বলো? নামটা বলো। বলো। দীপাঞ্জন। দীপাঞ্জন, আচ্ছা, ঠিক আছে। দীপাঞ্জন। হ্যাঁ, দাঁড়াও। দীপাঞ্জন তোমাকে অ্যালাউ দাও। দেখো, পাওয়ার কথা এবার। বুঝছো? বেশ বানি। যা, দীপাঞ্জন কোথায় গেল? স্যার এবার হ্যাঁ, লিভ করে জয়েন করবে হয়তো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এবার মনে হয় টুইট করলো নাকি? স্যার অপশনটা দিচ্ছে, হ্যাঁ? অপশনটা দিচ্ছে রেকর্ডিং এর, সেই হয়তো রেকর্ডিং এর অপশন দিচ্ছে না, সেই জন্য হয়তো জয়েন করলো একবার, করবে আরেকবার, ও সেই জন্য লিভ করলো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। কোনো প্রবলেম হয়েছে হয়তো সেই জন্য। হ্যাঁ, ওখানে কেন? এটা হতে পারে অবশ্য, মানে আমি যেহেতু রেকর্ডিংটা করেছি। স্যার আপনি যেহেতু করছেন সেহেতু হয়তো পারমিশন দিয়েছেন অনেকজন রেকর্ড করা, হতে পারে। স্কাইপে হয়, স্কাইপ হয়, একজনের বেশি করতে পারে না। স্যার বলছি যে ওই ও আচ্ছা, রেকর্ডিংটা ল্যাপটপে করা যায় না ফোনে, মানে ওই যারা জয়েন করে তাদের তো অচিন্ত ল্যাপটপে কান করে, তো এখনই কান তার। ঠিক আছে। ও, কিন্তু তো আসেনি। ওই করে হ্যাঁ, এক্সের রেকর্ডিং গুলো ওই করে ল্যাপটপে কানেক্ট করে তো। ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে স্যার একটু শুরু করুন, তাহলে আমি কম্পিউটার কানেক্ট করছি। হ্যাঁ একটু শুরু করুন, আমি দুটো করি, সেটা করবে তাহলে হবে। তারপরে তো রেকর্ডিং করো, হ্যাঁ? হ্যাঁ। তো নামটা আমি অ্যালাউ করে দেবো। ঠিক আছে? ঠিক আছে, আমি 2 মিনিট পর বলছি, ঠিক আছে? হ্যাঁ, ২ মিনিট পর। লিভ করে একবার। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, আমরা এখানে একটা অ্যান্টেনা প্যারামিটার করব, অ্যান্টেনা প্রপার্টি করব। যেখানে ধরো ডিরেক্টিভিটি অর গেইন, লসলেস গেইন, যেটা আগের দিন ছিল যে ডিরেক্টিভিটি অথবা লসলেস গেইন, জি লসেস ইকুয়াল টু লসলেস ডিরেক্টিভিটি, এটা 4 পাই বাই বিম এরিয়া, এটা ছিল। তো এটা 4 পাই হচ্ছে একটা স্ফিয়ারের টোটাল অ্যাঙ্গেলটা, সরি, একটা স্ফিয়ার তার সেন্টারে সলিড যেটা ই করে বা সাবটেন্ড করে, সেটা হচ্ছে 4 পাই। তো 4 পাই অ্যাঙ্গেলটা সে রেডিয়ান ইউনিটে এক্সপ্রেস করা হবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই যে বিম এরিয়াটা, এটা অনেক সময় আমরা স্কয়ার ডিগ্রিতে বা ডিগ্রি স্কয়ারে এক্সপ্রেস করি। তো সেই ক্ষেত্রে একটা রেডিয়ান আর একটা স্কয়ার ডিগ্রি এই মানে অ্যানুয়ালি কিন্তু এটা চলবে না। সেজন্য এটা একই ইউনিটে যদি এক্সপ্রেস করতে পারি তাহলে এটা ভালো হবে। এটা একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি। সুতরাং এই ফর্মুলাটা হয়ে যাবে এরকম, গুড ফর্মুলা, যেটা 40,000 স্কয়ার ডিগ্রি। স্কয়ার ডিগ্রিকে এরকম একটা তোমার চারকোনা দিকে গোল হয়, এটা চারকোনা একটা সিম্বল দিয়ে এক্সপ্রেস করা হয়। আর এইটা হবে থিটা হাফ পাওয়ার ইউনিট, আর ফাই দিক থেকে একটা হাফ পাওয়ার ইউনিট আসবে, সেটা ফাই এইচপি বলা হবে। তো এখন এই 4 পাই অ্যাঙ্গেলটা 40,000 কি করে হলো এটা আমি বলছি।
দেখো এসআর স্টের এরিয়াটা বলি, তাহলে এই এক রেডিয়ান ইকুয়াল টু 1 রেড ইকুয়াল টু 180 ডিগ্রি বাই পাই। তো সেক্ষেত্রে 4 পাই মাল্টিপ্লাইড বাই 180 ডিগ্রি বাই পাই মাল্টিপ্লাইড বাই 180 ডিগ্রি বাই পাই। ঠিক আছে, দুটো ডিগ্রি এখানে মাল্টিপ্লাই করা হচ্ছে, সেজন্য এইটা তৈরি হচ্ছে স্কয়ার ডিগ্রি। এবং এখানে একটা পাই যদি ক্যান্সেল করে বাদ বাকিগুলো ভ্যালু আমরা বসিয়ে দিলে এটা পাওয়া যাবে 41253 স্কয়ার ডিগ্রি। এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি বা মনে রাখার জন্য আমরা 40,000 করে দিচ্ছি, যাতে মনে রাখতে সুবিধা হচ্ছে ফর্মুলাটা এবং সিম্পল হচ্ছে। এবং এতে করে কি হচ্ছে, আমরা খুব সহজেই থিটা ফাই এইগুলোকে ডিগ্রি এক্সপ্রেস করে পরে ফর্মুলা আমরা বা এখানে ইফেক্টিভিটি অফ গেইন আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি। তাহলে সিম্পল যে প্রবলেম গুলো সেটা যদি এই ফর্মুলা দিয়ে করা হয়, এই 40,000 বাই থিটা ইনটু ফাই এই ফর্মুলা দিয়ে করলে কিন্তু তাড়াতাড়ি রেজাল্ট আসবে। যেখানে ফর্মুলা বলা হচ্ছে এবং এই ক্রুডনেসের জন্য এররটা একটু কম হবে, সেজন্য এই ব্যাপারটা 40,000ই বেশিরভাগ করা হয়। কেউ যদি অ্যাবসলিউট ভ্যালু ইউজ করে অ্যাকুরেট ভ্যালু ইউজ করে করতে পারে, সেটা নেই। সুতরাং এটা ম্যাথমেটিক্যাল প্রবলেম করতে আমাদের সাহায্য করবে এই জিনিসটা। এবার আমরা অ্যান্টেনা প্রপার্টি মধ্যে আরেকটা প্রপার্টি, সেটা হচ্ছে অ্যান্টেনা অ্যাপারচার না উপরের প্রপার্টি, অ্যান্টেনা অ্যাপারচার। দেখো অ্যান্টেনা অ্যাপারচার এটি কি মানে ফিজিক্যাল অ্যাপারচার এরকম ভাবে ডিফাইন করা হয়, টোটাল পাওয়ার অ্যাবসর্বড ফ্রম দ্য ওয়েভ। তার মানে যে এখানে যে পাওয়ারটা এই অ্যাবসর্ব করলো অ্যান্টেনা, এটা রিসিভিং অ্যান্টেনা ব্যবহার করা হয়। এই কনসেপ্টটা কিন্তু রিসিভিং অ্যান্টেনার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। সুতরাং একটা ওয়েভ অ্যান্টেনার কাছে আসবে এবং সেই ওয়েভের কিছুটা যে ওয়েভ ফ্রন্টের কিছুটা অ্যাবজর্ব করতে পারবে, সেক্ষেত্রে টোটাল অ্যাবজর্পশনটা অ্যাবজর্ব পাওয়ারটা লিখতে হয়। আর নিচে ভাগ করতে হবে হচ্ছে পয়েন্টিং ভেক্টর, অর্থাৎ এখানে পাওয়ার পার ইউনিট এরিয়া এই জিনিসটা কিন্তু থাকবে। তাহলে এখানে পয়েন্টিং ভেক্টর কেন? কারণ অনেক দূর থেকে যখন কোনো ট্রান্সমিটিং অ্যান্টেনাতে ওয়েভটা চলে আসছে রেডিয়েশনের দ্বারা, তখন এরা মানে ওয়েভ ফ্রন্ট গুলো প্রায় প্লেনার ওয়েভ ফ্রন্ট হয়ে যায়। এবং প্লেনার ওয়েভ ফ্রন্ট হলে এটা যখন রিসিভিং এন্ডে পৌঁছালো, এখানে অ্যান্টেনার কিছুটা এরিয়া থাকবে যেটা বলে বিম এরিয়া, আর সাহায্যে এই কিন্তু অ্যাবজর্ব করতে পারবে। সম্ভবত এই এপি যেটা এখানে দেখা যাচ্ছে ওই পাওয়ার নিচে পাওয়ার যে এরিয়া, ইউনিটটা কিন্তু এরিয়া, অর্থাৎ স্কয়ার মিটার এই ইউনিটটা হবে, তাহলে এটা অ্যাকচুয়ালি এরিয়া। কিন্তু এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাপারচার, এফেক্টিভ অ্যাপারচার কিন্তু এটা নয়। অ্যাকচুয়াল যে অ্যাপারচার সেটা হচ্ছে এই ফিজিক্যাল অ্যাপারচার বা এরিয়া থেকে কিছুটা কম হয়। কিছুটা কম হয় মানে এফেক্টিভ এরিয়া পেয়ে যাবে কি একটা এখানে ফ্যাক্টর এপসিলন, সেটা যদি এপি কে দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে এটা পেয়ে যাবে। ফ্র্যাকশনটার ভ্যালু সাধারণত একটা 0 থেকে 1 পর্যন্ত হয়, কিন্তু প্যারাবোলিক ইফেক্টরের ক্ষেত্রে এটা 0.5 এর থেকে এপসিলনটা 0.8 এর মধ্যেই হবে, অর্থাৎ 1 এর থেকে কম। এবং ফিজিক্যাল অ্যাপারচারটার ভ্যালু এফেক্টিভ এরিয়াটা কিন্তু কমিয়ে দেবে, শুধু এফেক্টিভ অ্যাপারচারটা ফিজিক্যাল অ্যাপারচার থেকে একটু কম হবে। তার কারণ হচ্ছে যখন একটা অ্যান্টেনা রিসিভিং এন্ডে থাকে তার উপর একটা ওয়েভ ফ্রন্ট গিয়ে অ্যান্টেনার যে এজ গুলো, সেগুলো কি অ্যান্টেনার এজগুলো প্রায় কারেন্টটা জমে এবং চারিপাশে কারেন্টটা জিরো হওয়ার জন্য এফেক্টিভ অ্যাপারচারটা কমে যায়। কিন্তু মাঝখানে কারেন্ট হবে সেটা, কিন্তু বাউন্ডারি কন্ডিশনের জন্য অ্যান্টেনার যে এজগুলো রয়েছে তাতে জিরো হবেই হবে, আর অন্যগুলোতে নন জিরো হবে। তাহলে এফেক্টিভ এরিয়া ওই যে পাশে ধারগুলোতে জিরো আসছে, ওই ব্যাপারগুলো এফেক্ট যদি আমরা নিই তাহলে এফেক্টিভ এরিয়া ফিজিক্যাল এরিয়া থেকে কিন্তু কমে যাবে। আমরা এফেক্টিভ হাইটকে ডিফাইন করব, এফেক্টিভ হাইট অফ অ্যান্টেনা। effective height of antenna. Small h ডিনোট করা হয়। হাইট তোমরা বুঝোই, একটা জেড অ্যাক্সিসে যদি অ্যান্টেনা ভার্টিক্যালের রাখি, তাহলে তার টোটাল যে ডাইমেনশনটা যেটা অ্যাক্সিসে রয়েছে সেটাই হবে হাইট অফ অ্যান্টেনা। কিন্তু এফেক্টিভ হাইট সেটাকে বলা হচ্ছে না। এফেক্টিভ হাইট হচ্ছে রেশিও, যে রেশিওটা কার রেশিও, এটা ইনডিউস ভোল্টেজ টু দা ইনসিডেন্ট ফিল্ড। এফেক্টিভ হাইট অফ দ্য অ্যান্টেনা is induced voltage to the antenna by effective field। এখানে ফিল্ডটা নিচে রাখা হচ্ছে কারণ বাই ইলেকট্রিক ফিল্ড, এটা কিন্তু রাখা হবে। এই যে ইলেকট্রিক ফিল্ডটা এটা কিন্তু ভ্যালু অফ ইলেকট্রিক ফিল্ড হবে, অর্থাৎ যে ওয়েভটা অ্যান্টেনার উপরে পড়লো সেই ওয়েভটা একটা পিক ভ্যালু থাকবে, সেই পিক ভ্যালুটা কিন্তু লিখতে হবে। আর উপরে যে ভোল্টেজটা রয়েছে সেই ভোল্টেজটা হচ্ছে আমরা এভারেজ করে বার করব। এই ভোল্টেজ এভারেজ বার করব, কেন ভোল্টেজ এভারেজ করব একটু দেখে না, আমরা ক্লিয়ার চলে যায়। দেখো এইদিকে এই যে ডাইরেকশনে অ্যান্টেনাকে রাখা হয়েছে, যে ডাইরেকশনে অ্যান্টেনাকে রাখা আছে, আর এখানে একটা ওয়েভ এসে পড়ছে, তাহলে এই ডাইরেকশনটা এটা হচ্ছে ইনসিডেন্ট ফিল্ড, এটা ইনসিডেন্ট ফিল্ড। আর ইনসিডেন্ট ফিল্ডের সঙ্গে আমরা জানি
যে ইলেকট্রিক ফিল্ড পারপেন্ডিকুলার, সুতরাং ইলেকট্রিক ফিল্ডটা জেড এর দিকে হতেই পারে, অন্যদিকে হতে পারে, কিন্তু জেড এর দিকে আমরা আপাতত ধরে নিচ্ছি যে ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ডটা আমরা এন্টার দিকেই নেব। এই অবস্থায় যদি একটা এখানে ডাইপোল রাখা হয়, ডাইপোল এখানে একটা দুটো পো থাকবে, দুটো থাকবে ছোট ছোট ব্যান্ড, এবং এই ওয়্যারগুলোর মাঝে ফিডিং করা হবে, অর্থাৎ এই দুটো পয়েন্টে থেকে এটা ফিডার বলা হয়। এই দুটো পয়েন্ট থেকে যে ইলেকট্রনিক ওয়েভ তৈরি হবে, সেই ইলেকট্রনিক ওয়েভে কোনো কোনো জায়গায় ট্রান্সমিট করে কোনো একটা যন্ত্রকে চালিয়ে নেওয়া যাবে, বা কোনো একটা টিভি সিগন্যাল দিতে পারে, সেটা অন্য অডিও সিগন্যাল হতে পারে, এটসেট্রা হতে পারে। তাহলে এই দুটোকে বলা হয়, দুটো পয়েন্টকে বলা হয় ফিডার। আর টোটাল যে লেন্থটা, সেই লেন্থ হচ্ছে এল। ডাইপোলই হয় এটা, তাহলে m ইকুয়াল টু ল্যামডা বাই 2 হতে হবে। ডাইপোল ক্ষেত্রে ইকুয়াল টু ল্যামডা বাই 2 হবে। অর্থাৎ এইভাবেই ওই অ্যান্টেনার লেন্থকে তোমার সেট করতে হবে। কিন্তু প্রবলেম অন্য জায়গায়। আমরা এফেক্টিভ হাই এই ডাইপোলটার ক্ষেত্রে যদি বার করতে চাই, তাহলে আমাদের আগে কারেন্ট ডিস্ট্রিবিউশনটা দেখতে হবে। কারেন্ট ডিস্ট্রিবিউশন বা ভোল্টেজ যে ডিস্ট্রিবিউশন সেটা দেখতে হবে। আমি প্রথমে বলছিলাম যে ওপেন এন্ড বা এজ গুলোতে সবসময় কারেন্টটা জিরো হয়। এখানে যদি ধরে নিই যে একটা সাইনুসয়েডাল কারেন্ট এর মধ্যে অসিলেটিং কারেন্টের মধ্যে উৎপন্ন হয়েছে এবং এজ গুলোকে আমরা জিরো ধরে নিয়েছি, তাহলে এইটা হয়ে যায় একটা cos এর ফাংশন। তাহলে cos 2 পাই z এর হতে পারে, এটা ফাংশনটা 2 পাই z বাই ল্যামডা এই ধরনের ফাংশন এটা হতেই পারে, যেটা একদম মিডিলে z ইকুয়াল টু 0, এবং সেখানে ম্যাক্সিমামটা অর্থাৎ 1 হবে। এখানে cos এর ফাংশন দিয়ে এক্সপ্রেস করি, এই লেভেলটা 1 হবে, মানে এতক্ষণ ভ্যালুটা 1। এবং আমরা যদি এই কারেন্টটার ডিস্ট্রিবিউশনটাকে, সাইনুসয়েডাল কারেন্টের ডিস্ট্রিবিউশনটাকে যদি এভারেজ করি, তাহলে এই লেভেলটা যতক্ষণ থাকবে না, লেভেলটা নেমে আসবে, এইখানে লেভেলটা হয়তো নেমে যাবে। তো সেক্ষেত্রে আমরা অ্যাভারেজটা করি করে, কারেন্টের যে অ্যাভারেজ ভ্যালু, সাইনুসয়েডাল ভ্যালু, সেটা হাফ সাইকেলে আমরা জানি যে এরকম ভাবে পাবো 1 বাই i0, তারপরে iz dz স্পেস অ্যাভারেজ, এটা যে করি তাহলে আমরা কিন্তু 2 বাই পাই এই ফ্যাক্টরটা পেয়ে যাবো। আর এইটা এই iz কি হবে, iz হবে i0 cos 2 পাই z বাই ল্যামডা। এইটা আমরা যদি ইন্টিগ্রেশন করি, এবং এখানে 0 টু hp, hp মানে ফিজিক্যাল হাইট, মানে নরমাল যে হাইট, এই থ্রু আউট অ্যান্টেনা এখানে ইন্টিগ্রেশনটা করতে হবে। আমরা যে অ্যাভারেজ ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 2 বাই। আমরা এসি থিওরিতে দেখেছিলাম যে হাফ সাইকেল অ্যাভারেজ অফ সাইনুসয়েড কারেন্ট অর ভোল্টেজ, সেটা হয় 2 বাই পাই মাল্টিপ্লাই বাই এ ফ্যাক্টর। এখানে আমরা 0 দিয়ে ভাগ করছি, সেই জন্য এটা বাদবাকি কিছু আসে, তাহলে 2 বাই পাই এখানে এসেছে। তাহলে 2 বাই পাই মানে হচ্ছে 0.64, 0.64 মানে ম্যাক্সিমামের 64%, এভারেজ ভ্যালু ম্যাক্সিমামটা যদি 1 ধরে নিই, তাহলে এইটুকু ভ্যালু হবে 0.64। তাহলে এই কারেন্ট ডিস্ট্রিবিউশনটা এভারেজ করে নিতে হবে। তো এভারেজ যদি আমি, তাহলে আমরা এই ভোল্টেজটাকে ই মাল্টিপ্লাই বাই আমরা ডিসটেন্স অর্থাৎ এল, এটা লিখে দিতে হবে ইনটু এল। কিন্তু এখানে টি ভ্যালু টি হবে না, এখানে কত হবে 2 বাই পাই দিয়ে মাল্টিপ্লাই করতে হবে ইনটু ই ইনটু এল। তাহলে এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে ই যদি ক্যান্সেল আউট হয়ে যায় 0.64 এল। তাহলে এফেক্টিভ হাইট অফ অ্যান্টেনা হয়ে গেল 0.64 এল ফর সাইনুসয়েডাল কারেন্ট ডিস্ট্রিবিউশন। এটা সাইনুসয়েডাল কারেন্ট ডিস্ট্রিবিউশন ক্ষেত্রে এরকম হবে যদি এলটা ল্যামডা বাই 2 এর সঙ্গে সমান হয়। এবার কেউ যদি বলে আমি সাইনুসয়েডাল কারেন্ট ডিস্ট্রিবিউশন কেন, কারেন্ট ডিস্ট্রিবিউশনটা একদম ইউনিফর্ম নেব, অর্থাৎ এর উপরের দিকে যেরকম কারেন্ট, নিচের দিকে কারেন্ট একই রকম, মাঝের দিকে কারেন্ট সবই একরকম, যদি ইউনিফর্ম কারেন্ট ডিস্ট্রিবিউশন নাই কেউ, তাহলে সেক্ষেত্রে এটা ড্রয়িংটা এরকম, এটা একটা হাইট দিয়ে দিতে হবে। আর কারেন্টটা আমি কি করে বোঝাবো, এই হাইটটা, অর্থাৎ এখানে এত হাইট, এখানে এত হাইট, অর্থাৎ সব জায়গায় যেন 1। তাহলে সেক্ষেত্রে এফেক্টিভ হাইট তুমি কিভাবে পেতে পারো, উপরে যে ভোল্টেজটা সেটা তোমার এই ইলেকট্রিক ফিল্ড, যেহেতু ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড এখানে রয়েছে, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড মাল্টিপ্লাই বাই এল দাও, এখানে যেহেতু ইউনিফর্ম ইন্টিগ্রেশন তোমাকে করতে হবে না, আমার এল দিয়ে মাল্টিপ্লাই করে দাও, আর ই দিয়ে ভাগ দাও, তাহলে এফেক্টিভ হাইট অফ দা ডাইপোল ইকুয়াল টু এল হয়ে যাবে। ইউনিফর্ম কারেন্ট ডিস্ট্রিবিউশন, তাহলে ইউনিফর্ম কারেন্ট ডিস্ট্রিবিউশনের জন্য এফেক্টিভ হাইট বাই এল। এবার আমরা একটা ডাইপোল নেব যার লেন্থটা কিন্তু অনেক ছোট, ডাইপোল অফ লেন্থ 0.1 ল্যামডা, অর্থাৎ ল্যামডা 10 ভাগের 1 ভাগ, এখানে 2 ভাগে 1 ভাগ আছে, এবার 10 ভাগের 1 ভাগ। সেক্ষেত্রে কারেন্ট ডিস্ট্রিবিউশন পাওয়া যায়। ডাইপোলের ছবিটা নিলাম, এটা হচ্ছে পিচ, ডাইপোল পিচ, আর এর লেন্থ হবে 0.1 ল্যামডা, অর্থাৎ এটা থেকে 10 ভাগের 1 ভাগ। তো এই ক্ষেত্রে দেখো, এইটা আমাদের এই যে সাইনুসয়েডাল কারেন্ট এখানে ভোল্টেজ এসে পড়ে, সাইনুসয়েডাল কারেন্টটা যদি তৈরি হয়, এবং সেক্ষেত্রে কিন্তু এটা যদি একটা বড় ওয়েভ কারেন্ট হয়, বিরাট বড় ওয়েভ হয়,
তাহলে এখান থেকে এইটুকু কিন্তু আমরা লিনিয়ার কারেন্ট ডিস্ট্রিবিউশন হিসেবে ধরে নিতে পারি। হ্যাঁ, এটা আমরা লিনিয়ার কারেন্ট হিসেবে ধরে দিই পারি। এক মিনিট, হ্যাঁ সায়ন এখন ফোন করতে পারো আমাকে, তোমাকে অ্যালাউ করা আছে রেকর্ডিং করতে। স্যার আপনি রেকর্ড করছেন না? হ্যাঁ আমি করছি করছি। ও, সেই সেই লিঙ্কটাই হয়ে যাবে স্যার। ওই ও, আসলে আমার ডেস্কটপে ইনস্টল হচ্ছে না ও আচ্ছা টিম লিঙ্কটা। ঠিক আছে। আচ্ছা এই ফুল স্ক্রিন হচ্ছে না কেন? যা সায়ন, হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখানে একটা বড় ওয়েভ এসে পড়লো, লেন্থটা তুলনামূলক অনেক ছোট, সেক্ষেত্রে লেন্থটা কিন্তু অনেক ছোট নেওয়া আছে। তো লেন্থটা ছোট নেওয়ার পরে এই এন্ড থেকে এই এন্ড পর্যন্ত কারেন্টটা কিন্তু লিনিয়ার হবে, এবং লিনিয়ার ক্ষেত্রে এটা যে কার্ভটা আসবে, মিউট করলাম তোমরা, এখানে cos 0, যেহেতু cos 2 i j বাই ল্যাম্ডা, cos 0 কত হয় 1, তাহলে এইটা কত হবে 1 এর লেভেল, ম্যাক্সিমাম লেভেল 1 কারেন্টের, আর এন্ড গুলোতে কারেন্ট কত হবে, এটা বাউন্ডারি কন্ডিশন, এটা 0 হতেই হবে। সুতরাং এটা যদি লিনিয়ারলি আমরা সাইন্স আগে যদি লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন হয়, তাহলে এটাকে ট্রায়াঙ্গুলার কারেন্ট বলা হয়, ট্রায়াঙ্গুলার কারেন্ট ডিস্ট্রিবিউশন। ট্রায়াঙ্গুলার কারেন্ট ডিস্ট্রিবিউশন, তো ট্রায়াঙ্গুলার কারেন্ট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা এফেক্টিভ হাইট কিভাবে আমরা মাপবো, এটা কি করে যেতে পারে, গড় ভ্যালু তুমি বার করো, এই এদিকে গড় ভ্যালু বার করো, এভারেজ বার করো, এখানে ম্যাক্সিমাম 1 আর এখানে হচ্ছে 0, তাহলে এর এভারেজ হয় এবং এটা লিনিয়ার, এভারেজ হচ্ছে হাফ হয়ে, তাহলে সেক্ষেত্রে ইফেক্টিভ ভ্যালু ডি বাই ই, এটা ডি ভ্যালু, ই আমি ই দিলাম, আর ভিটা যে এভারেজ হলো হাফ, একটা আসো মাল্টিপ্লাইড বাই লেন্থ, এটা অর্থাৎ এটা 0.5 ইনটু এল, তাহলে এটি টোটাল লেন্থ এল, এটি ভাই গেল বাই এল। সুতরাং এখানে এফেক্টিভ হাইট কিন্তু আবার পাল্টে গেল, তাহলে ট্রায়াঙ্গুলার কারেন্ট এর ক্ষেত্রে এফেক্টিভ হাইট হবে L/2, সাইনোসয়েডাল ডাইপোলের সাইনোসয়েডাল কারেন্ট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ডাইপোলের জন্য যে এফেক্টিভ হাইট হবে সেটা হচ্ছে 0.64 L, আর যদি ইউনিফর্ম কারেন্ট ডিস্ট্রিবিউশন হয় তাহলে এফেক্টিভ হবে অরিজিনাল লেন্থ L। তাহলে এইভাবে এরকম ভাবে আমরা এফেক্টিভ হাইটটাকে অন্য ক্ষেত্রে ব্যবহার করতে পারি, এই প্যারামিটারটা অন্য ক্ষেত্রে ব্যবহার করা যায়। কি মনে রাখতে হবে, ক্ষেত্রে মনে হবে যে এই প্যারামিটারগুলো অ্যান্টেনা হাইটগুলো সাধারণত ব্যবহার হয়, কনসেপ্টটা ব্যবহার হয় সাধারণত এটা লিনিয়ার অ্যান্টেনার ক্ষেত্রে অথবা কোনো একটা লম্বা ওয়্যার অ্যান্টেনা, ওয়ান ডাইমেনশনাল অ্যান্টেনা, সেগুলো ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেগুলো ছড়ানো অর্থাৎ অনেকটা এরিয়া জুড়ে রয়েছে, একটা ডিশের টাইপের বা ট্রাঙ্কেটেড একটা শেপে, এই এফেক্ট হাইট কনসেপ্টটা ইউজ করা হয় না। এগুলো মূলত বেশিরভাগই ডাইপোলের ক্ষেত্রে ইউজ করা হয় বা ওয়্যার অ্যান্টেনার ক্ষেত্রে ব্যবহার হয়। এবার আমরা এই অ্যান্টেনা ফিট জোনটা দেখব। অ্যান্টেনা ফিট জোন, অ্যান্টেনা ফিট জোনকে আমরা দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে নিয়ার ফিল্ড আর ফার ফিল্ড। নিয়ার ফিল্ডে ইলেকট্রিক যে রেডিয়েশনটা অ্যান্টেনা ফিট জোন, দুই ভাগে ভাগ করে নিয়ার ফিল্ড আর ফ্রেনেল জোন, দুই নাম্বার হচ্ছে ফার ফিল্ড আর ফ্রাউনহোফার, ফার ফিল্ড আর ফ্রাউনহোফার জোন। তো এই নিয়ার ফিল্ডটা কি, আমরা এই নিয়ার ফিল্ড হচ্ছে অ্যান্টেনা খুব কাছাকাছি, ধরো অ্যান্টেনা এরকম ডাইপোল ফর্মেই এখানে রয়েছে, এটা হচ্ছে অ্যান্টেনা লেন্থ, এটা অ্যান্টেনার অরিজিনাল লেন্থ। এইটাকে আমরা একটা স্ফিয়ার দিয়ে দেখে ফেললাম, যে স্ফিয়ারটার ডায়ামিটার অ্যান্টেনার লেন্থের সঙ্গে সমান, আর বেশ কিছুটা দূরে আরেকটা স্ফিয়ার দিয়ে দেখে ফেললাম যেটা কিনা অ্যান্টেনার সঙ্গে কনসেন্ট্রিক, অর্থাৎ যেখানে ফিট করা হয়েছে তার সেন্টার আর এই পরের স্ফিয়ারটার সেন্টার একই জায়গায় রয়েছে, আর এই পরের যে স্ফিয়ারটা রয়েছে তার রেডিয়াস সম্বন্ধে বলা যায় এটা 2L স্কয়ার বাই ল্যাম্ডা, অর্থাৎ বুঝতেই পারছো যে এর রেডিয়াসটা কিন্তু অনেকটাই বড়, 2L স্কয়ার বাই ল্যাম্ডা।
তো যেহেতু এই ভেতরের যে অংশটা এগুলো হয় নিয়ার ফিল্ড আর পেরেন্টাল জোন, ভেতরের এই স্ফিয়ারটা ভেতরের অংশটাকে হচ্ছে নিয়ার ফিল্ড, এখানে যে রিজিয়নটা আছে সেটা নিয়ার ফিল্ড রিজিয়ন, আর বাইরেটাকে বলা হচ্ছে ফার ফিল্ড রিজিয়ন। এই ফার ফিল্ড রিজিয়নটা এই আর থেকে ক্যাপিটাল আর থেকে ইনফিনিটি পর্যন্ত থাকবে। তো এখানটায় দেখো ফার্টির একটা বাউন্ডারি কিন্তু ধরে নেওয়া হলো, সেই সারফেস আর রেডিয়াস বাই ল্যাম্ডা। যদিও নির্দিষ্ট কোনো বাউন্ডারি এখানে ফিজিক্যালি দেওয়া যায় না, তবুও এটা একটা অ্যাপ্রক্সিমেশন করা হলো যে এই রকম একটা অবজারভেশন দেখা গেছে যে ভিতরে যদি ফিল্ডটা রেডিয়েশন ফিল্ডটা দেখা যায় সে কিন্তু আর এর উপর ডিপেন্ড করে না, আর এর উপর ডিপেন্ড করে ভেতরটা, আর বাইরে কিন্তু ফিল্ডের শেপ আর এর উপর ডিপেন্ড করবে না। তাহলে ফিল্ড শেপ বা বিম শেপ এই ভেতরে আর এর উপর ডিপেন্ড করবে, আর বাইরে অনেকটা দূরে বাইরের থেকে আরো বেশি দূরে যদি আমরা চলে যাই ইনফিনিটি দিকে যাই তাহলে সেখানে রেডিয়েশন ফিল্ডের নেচারটা শেপটা কিন্তু আর এর উপর ডিপেন্ড করবে। যদি এটা ওমি অ্যান্টেনা হতো অর্থাৎ পয়েন্টস থেকে রেডিয়েশন বার তাহলে এটা স্ফেরিক্যাল ওয়েভলেট বার হতো। এখানে এই অ্যান্টেনা থেকেও খুব দূরে গিয়ে দেখলে দেখা যাবে যে অনেকটা স্ফেরিক্যাল ওয়েভ কিন্তু এখানে বার হচ্ছে। এই আমরা এই যে ভেতরে অর্থাৎ নিয়ার ফিল্ড রিজিয়নে কি হচ্ছে এটা আমরা দেখে নিই, এখানে কিভাবে রেডিয়েশন হচ্ছে। আমরা এখানে আড়াইবার নিয়েছি ডাইপোলটা, এখানে ওই ভেতরের স্ফিয়ারটা যেটা সারফেস নিয়েছি সেটা হচ্ছে বাউন্ডারি স্ফিয়ার। এই বাউন্ডারি স্ফিয়ারের এই একদম সেন্টারে রয়েছে ফিল্ডটা, আর এখান থেকে কারেন্টটা যাবে এবং এটা উল্টো দিকে ফেরত আসবে, এটাকে অসিলেটিং কারেন্ট বলতে পারো। আর এই রিজিয়নগুলোকে বলা হচ্ছে পোল, অর্থাৎ পোলগুলো আছে, দুটো পোল আছে দুটো এন্ডে স্ফিয়ারের পোল। আর এটা হচ্ছে ইকুয়েটোরিয়াল রিজিয়ন, এই ইকুয়েটোরিয়াল রিজিয়ন দিয়ে ম্যাক্সিমাম ইলেকট্রিক পাওয়ারটা বাইরে চলে যাবে, তাহলে এখানে রেডিয়েশন ম্যাক্সিমাম হবে এই স্ফিয়ারের ইকুয়েটোরিয়াল রিজিয়ন দিয়ে। যদিও শুধু এখান থেকে তাই নয়, এটা কিন্তু বিভিন্ন ডাইরেকশন বার হবে। এবং ইকুয়েটোরিয়াল রিজিয়নে আমরা যদি এটাকে অ্যাজিমুথাল ডাইরেকশন নিই তাহলে অ্যাজিমুথাল ডাইরেকশনে যদি এরকম ধরনের ডাইপোল গুলো হয় তাহলে অ্যাজিমুথালের সঙ্গে রেডিয়েশন প্যাটার্নটা চেঞ্জ হবে না, অর্থাৎ ফাইভ ফাংশন হবে না, কিন্তু থ্রি ফাংশন হবে। আমরা যখন উপরে যাবো তখন রেডিয়েশনের পার্ট কমবে পোলে জিরো, তাহলে পোল দিয়ে কিন্তু তখন রেডিয়েশন হবে না, ম্যাক্সিমাম রেডিয়েশন হবে ইকুয়েটোরিয়াল রিজিয়ন দিয়ে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রেডিয়েশন গুলো ম্যাক্সিমামটা বেরিয়ে চলে যাচ্ছে, নিয়ার ফিল্ডে বেরিয়ে যাচ্ছে ইকুয়েটর দিয়ে, আর পোল দিয়ে যাচ্ছে, পোল দিয়ে কি হচ্ছে রিফ্লেক্ট হচ্ছে, হচ্ছে রিফ্লেকশন বা অসিলেটিং ফিল্ড এখানে হচ্ছে। ইলেকট্রিক ফিল্ডটা টু এন্ড ফ্রো এইদিকে বা কারেন্টটা টু এন্ড ফ্রো মোশন দিচ্ছে পোলের মধ্যে, এটা হচ্ছে অ্যান্টেনা রিফ্লেকশন। তাহলে আমরা এটাকে বলতে পারি এটা ট্রান্সপারেন্ট, এই সারফেস ইকুয়েটোরিয়াল রিজিয়নটা ট্রান্সপারেন্ট, অর্থাৎ এখান থেকে এই ট্রান্সপারেন্ট রিজিয়ন দিয়ে ম্যাক্সিমাম ফিল্ডটা বেরিয়ে যেতে পারছে, আর পোলগুলো আমরা ওপেক হতে পারি। কেন ওপেক বলতে পারি? কারণ এখান দিয়ে বেরিয়ে গেলে রেডিয়েশনটা আটকে যাচ্ছে এবং রিফ্লেক্টেড ব্যাক হয়ে আবার ফিল্ডে দিয়ে চলে যাচ্ছে, ফিল্ড ক্রস করে আবার অন্য পোলে দিয়ে চলে যাচ্ছে। তাহলে পোলার রিজিয়নগুলো ওপেক, আর ইকুয়েটোরিয়াল রিজিয়নগুলো হচ্ছে ইকুয়েটোরিয়াল যে রিজিয়ন সেগুলো ম্যাক্সিমাম ট্রান্সপারেন্ট রিজিয়ন, আর ইন্টারমিডিয়েট যে রিজিয়নগুলো আছে পোল আর ট্রান্সপারেন্ট রিজিয়নের মধ্যে ইকুয়েটরের মধ্যে সেগুলো ট্রান্সপারেন্ট আস্তে আস্তে পোলের দিকে যত যাবো তত কমতে কমতে পোলে একদম ঢুকে যাবে। আর এই যে অ্যান্টেনা আঁকা হয়েছে তার রেজিস্ট্যান্স আছে, সবথেকে বড় করে বলা ভালো যে রেজিস্ট্যান্স নয় ইম্পিডেন্স হয়েছে। ইম্পিডেন্সের মধ্যে দুটো পার্ট থাকে, একটা রেজিস্ট্যান্স আর আরেকটা হচ্ছে ইন্ডাকটেন্স। রেজিস্ট্যান্স এটা হচ্ছে ইন্ডাকটেন্স। তো এই ইন্ডাকটেন্স পার্টটা এটা রিফ্লেকশনের জন্য, অর্থাৎ যে অ্যান্টেনা উপরে পোলের দিকে যত বেশি রিফ্লেকশন করবে এই পার্টটা তত বেড়ে যাবে, এই পার্ট হয়ে যাবে। আর যে অ্যান্টেনা যত বেশি ট্রান্সপারেন্ট রিজিয়ন দিয়ে বা অন্য কোনো রিজিয়ন পাস করে অন্য কোনো রিজিয়ন দিয়ে কেবল পাস করিয়ে দিতে পারবে, ফিল্ডগুলোকে পাস করিয়ে দিতে পারবে, তার রেজিস্ট্যান্স তত কম। অর্থাৎ এখানটাই ইন্ডাকটেন্স তার জন্যই কিন্তু পোলের রিফ্লেকশন হচ্ছে। আমরা এটা পরে দেখতে পারবো যে এই রেজিস্ট্যান্সটা একটা বড় থিওরি আছে যে এই রেজিস্ট্যান্সটা হয় 73 ওহম, হয় 73 ওহম একটা ডাইপোলের। অন্যান্য যে অ্যান্টেনা শেপ যদি আলাদা হয় তার রেজিস্ট্যান্স পাল্টে যায়, একই রকম ভাবে এক্সট্রা পাল্টে যাবে, ডাইপোলের ক্ষেত্রে এটা হয় অর্ডার অফ 40 ওহম। তো এটা থেকে আমরা রিলেটিভ ফ্যাক্টর বার করতে পারি, কতটুকু সে রিফ্লেক্ট করবে আর কতটুকু রেডিয়েট করতে পারে ট্রান্সমিট রিজিয়ন, তাহলে ফ্যাক্টর আমরা করতেই পারি আমরা যদি ইম্পিডেন্সটা কোন একটা অ্যান্টেনা থেকে বার করি। তো এই এখানে একটা ব্যাপার বোঝার দরকার, এখানে যে রেডিয়েশনটা হচ্ছে আর রিফ্লেকশন দুটোর মধ্যে এনার্জি এবং ইলেকট্রিক এনার্জি দুটোই থাকবে। এই সময় ইলেকট্রিক পাওয়ারটা বেড়ে যাবে, অর্থাৎ যেখানে হাফ সি স্কয়ার বলা যেতে পারে, অথবা ম্যাগনেটিক পাওয়ারটা অন্য সময় বেড়ে যাবে। তাহলে কোনো সময় ম্যাগনেটিক এনার্জি থেকে তৈরি হবে ইলেকট্রিক এনার্জি, কোনো সময় ইলেকট্রিক এনার্জিটা ট্রান্সফার হয়ে ম্যাগনেটিক এনার্জি তৈরি হবে, এরকম ভাবে এটা টোটাল কনভার্সন সূত্রটা চলবে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এর বাইরে রেডিয়েশন করতে থাকবে, যেটা সব থেকে জরুরি।
আমরা যদি সবই কেটে ফেলি তাহলে হবে না, ম্যাক্সিমাম কিন্তু অনেকটাই যেটা ট্রান্সমিটার অ্যান্টেনা সেক্ষেত্রে কিন্তু রেডিয়েশনটাও হবে। এটা হচ্ছে আমরা যে বোঝালাম সেটা হচ্ছে ফিল্ড প্যাটার্ন বা অ্যান্টেনা জোন। এই জোনের মধ্যে আমরা দেখলাম যে যেটা রয়েছে পাওয়ার ফিল্ড, এখানে কিন্তু এই ধরনের নিয়ার ফিল্ডের মতো বিভিন্ন ওপেক স্পেস ট্রান্সপারেন্ট সাধারণত কিন্তু করা হয়। কারণ খুব দূরে গিয়ে এগুলো মোটামুটি এই শেপটা ফেজের শেপটা সেটা ডিপেন্ড করছেই না। সুতরাং এটা সোললি ডিপেন্ড আপন ফার ফিল্ড, এটা এই জন্যই ভাগ করা হয়েছে। অন্য তার কাছে থাকলে অবস্থা হবে এখানটায়। এবারে আমরা ফিল্ড প্যাটার্নটা ডায়াগোনাল ক্ষেত্রে আঁকি, মানে এই রিজিয়ন ভাবে যদি ডায়াগোনাল থেকে এই ধরনের লোক গুলো বার হচ্ছে সেটা যদি আমরা দেখি তাহলে এটা এরকম হবে, এই ধরনের লোক অর্থাৎ এরকম ভাবে এটা কিন্তু এখান থেকে এই পয়েন্ট থেকে ডায়াগোনাল ফিল্ড পয়েন্টে যদি একটা রেডিয়াস ভেক্টর এঁকে নিই তাহলে এই রেডিয়াস ভেক্টরটা কিন্তু রেডিয়েটেড পাওয়ারকে আমরা বোঝাতে পারি, অর্থাৎ রেডিয়েটেড পাওয়ার প্রপোর্শনাল টু আর, তাহলে রেডিয়েটেড পাওয়ারের ম্যাক্সিমাম একদম ইকুয়েটর বরাবর, এই যে ম্যাক্সিমাম যদি ঠিক থাকে এই ইকুয়েটর বরাবরই হবে। আর এই দিকে দেখা যায় কোনো লোকই না আছে, সুতরাং এখানে রেডিয়েশন পাওয়ারটা কত, 0। তাহলে এটা হচ্ছে একটা ডাইপোলের ফিল্ড জোন বা ফিল্ড প্যাটার্ন। তাহলে ম্যাক্সিমাম ফিল্ডটা এদিকে যাবে, আর যদি আমরা যে ডাইরেকশনে দেখি তাহলে 0 ফিল্ড থাকবে, অর্থাৎ কোনো পাওয়ার কিন্তু রেডিয়েট করবে না, এখানে ডিফ্লেকশন থাকবে, ডিফ্লেকশন। এরপরে আমরা বিভিন্ন টাইপের অ্যান্টেনা সম্বন্ধে একটু দেখে নেব, বিভিন্ন স্ট্রাকচারের, কারণ স্ট্রাকচার বদল করার দরকার পড়ে বিভিন্ন প্রয়োজন অনুযায়ী। অনেক সময় দেখা যাবে যে এক ধরনের রেডিয়েশন করলে হবে না, অর্থাৎ মনোক্রোম্যাটিক রেডিয়েশন করলে হবে না, রেডিয়েশনটা বিভিন্ন ফ্রিকোয়েন্সি হতে হবে, সেটা বলা হয় ব্রডব্যান্ড। তাহলে ব্রডব্যান্ড ট্রান্সমিশনের জন্য এক ধরনের অ্যান্টেনা, অথবা কোনো দেখা যাচ্ছে পার্টিকুলার ডাইরেকশনে অ্যান্টেনা রেডিয়েট করতে হচ্ছে, তাহলে এটা পার্টিকুলার ডাইরেকশনে রেডিয়েট করতে হয় ইউনিডিরেকশনাল অ্যান্টেনা। আর যদি সবদিকে সমানভাবে রেডিয়েট করতে পারে অর্থাৎ ফাই ডিপেন্ডেন্ট হয় তাকে বলা হয় ওমনি ডাইরেকশনাল। এই দুই ধরনের অ্যান্টেনাই কাজে লাগতে পারে। আমরা যখন রেডিও স্টেশন থেকে অথবা টিভি স্টেশন থেকে ট্রান্সমিশন করলে চারিদিকের লোক শুনতে পাক এটা আমরা চাই, তো সেই ক্ষেত্রে আমরা ওমনি ডাইরেকশনাল অ্যান্টেনা নেব। কিন্তু কোনো একটা পার্টিকুলার জায়গায় যদি একটা স্যাটেলাইট থাকে তার সঙ্গে কমিউনিকেট করলে অ্যান্টেনাকে ওই ডাইরেকশনে ঘুরিয়ে রাখি, অথবা তার যে ডিটেক্টর আছে সেই ডিটেক্টরটা ওই পার্টিকুলার স্যাটেলাইটটা কত ডিগ্রি বা কত অ্যাঙ্গেলে রয়েছে সেই অ্যাঙ্গেলে কিন্তু ঘুরিয়ে রাখা হয়, যাতে ওটা পারলি ম্যাক্সিমাম ওটার থেকে রিসিভ করতে পারে বা ওটাকে কোনো কমিউনিকেশন বা ট্রান্সমিশন রেডিয়েশন দিতে পারে। তো সেক্ষেত্রে ইউনিডাইরেকশনাল করলে হবে না, সেক্ষেত্রে ইউনিডাইরেকশনাল করতে হবে। সেই জন্য বিভিন্ন টাইপের অ্যান্টেনা বানানোর প্রয়োজন, এবং সময় ওয়াইড ব্যান্ডেরও অ্যান্টেনা বানানোর প্রয়োজন। তাহলে আমরা দেখে নেবো তাদের স্ট্রাকচার এবং ফিল্ড জোন কেমন। আচ্ছা, তাহলে আমরা ডিফারেন্ট টাইপস অফ অ্যান্টেনা দেখব। এই অ্যান্টেনার মধ্যে আমরা বলেছি ইম্পর্টেন্ট প্রপার্টি, সেটা হচ্ছে অ্যান্টেনার ডাইরেকশন কেমন, আর সেটা কত ওয়াইড ব্যান্ডে ট্রান্সমিট করতে পারে, নাকি মনোক্রোম্যাটিক ট্রান্সমিশন দেয়, অর্থাৎ তার ব্যান্ডউইথ কত, সেটা আমরা দেখব। এই অ্যান্টেনা ব্যান্ডউইথ বা রিজন অফ ট্রান্সমিশন এটা বুঝতে গেলে আমাদের বুঝতে হবে যে অ্যান্টেনা ফিট এর ফিট পয়েন্টের পরে যে রিজিয়ন এটা ট্রান্সমিট করছে, অথবা রিসিভিং অ্যান্টেনার ক্ষেত্রে যে রিজিয়নটা এসেছে সেই রিজিয়নটা বা রিজিয়নগুলোর মধ্যে কোনো অ্যাব্রাপ্ট ডিসকন্টিনিউটি আছে কি নেই। যদি অ্যাব্রাপ্ট ডিসকন্টিনিউটি থাকে, যে কোনো ডিসকন্টিনিউটি কি রিফ্লেকশনের জন্য দায়ী হবে, এবং যদি হঠাৎ করে বা অ্যাব্রাপ্ট ডিসকন্টিনিউটি থাকে তাহলে সেখানে কিন্তু রিফ্লেকশন হবে, আর শুধুমাত্র পার্টিকুলার কোনো ওয়েভলেন্থের বা ফ্রিকোয়েন্সির ট্রান্সমিশন সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যদি অ্যাব্রাপ্ট ডিসকন্টিনিউটি থাকে, অর্থাৎ হঠাৎ করে যদি সে চওড়া হয়ে যায়। এবং যদি এই ডিসকন্টিনিউটিটা অ্যাব্রাপ্ট না হয়ে ডিসকন্টিনিউটিটা স্মল হয়, মানে ছোট ডিসকন্টিনিউটি হয় কিন্তু গ্র্যাজুয়াল হয়, গ্র্যাজুয়াল মানে আস্তে আস্তে ডিস্টেন্স বাড়ছে, সেরকম কিছু যদি হয়, দুটো ডাইপোলের মধ্যে যদি আস্তে আস্তে ডিস্টেন্স বেড়ে যায়, তো সেক্ষেত্রে হয়ে যাবে ওয়াইড ব্যান্ডে, অর্থাৎ সেখানে ডিসকন্টিনিউটিটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এবং ফ্রিকোয়েন্সিটাও অ্যাবজর্পশনের সময় কিন্তু বিভিন্ন রকমের ফ্রিকোয়েন্সি সে অ্যাবজর্ব করতে পারে। এবার আমরা প্রথমে একটা ওয়াইড ব্যান্ডের একটা অ্যান্টেনা দেখি। এখানে প্রথমে অ্যান্টেনাগুলো বোঝাবো, সেই অ্যান্টেনাগুলোর সঙ্গে মনে রাখতে হবে এরা কিন্তু একটা নির্দিষ্ট ফ্যামিলি, অর্থাৎ এই ফ্যামিলিটার যে ফিড পয়েন্ট সেই ফিড পয়েন্টও কিন্তু টু ওয়াট ট্রান্সমিশন।
অর্থাৎ এখানে যে পয়েন্টটা দেওয়া হলো এই দুটো পয়েন্টের মধ্যে সেটা ট্রান্সমিশন মানে এই ধরনের, এই মাঝে অনেক ডিস্টেন্স হবে এটা, হ্যাঁ, আর দুটো তারের মাধ্যমে একটা হাই ফ্রিকোয়েন্সি ওয়েভকে পাস করানো হবে, যে ফিডিং করানো হবে। আর এই তো হচ্ছে অ্যান্টেনার শেষ প্রান্ত, এখান থেকে রেডিয়েশন অথবা অ্যাবজর্পশন হতে পারে। এই যে ডিসটেন্সটা ডি, আর আরেকটা ডিসটেন্স দেখো যে 3 পয়েন্ট ছিল, তারপরে কিন্তু তো ট্রান্সমিটার যে ডাইপোল ছিল সেই ডাইপোলের মধ্যে ডিসটেন্স ভেরি স্মল ডি, ছোট ডি। তাহলে এই ডি থেকে এই ডি তে চেঞ্জ হয়েছে, এই ডিটা এই স্মল ডি থেকে যদি অনেক বড় হলো আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবে, সঙ্গে সঙ্গে এর যে ডায়ামিটারটা এটাও যদি চওড়া করে দাও, তাহলে এটা কিন্তু চেঞ্জ কিন্তু হচ্ছে না, এটা আস্তে 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 তুমি বাড়াচ্ছ, তাহলে এর ব্যান্ডউইথটা কি হবে, অনেক বড় হবে। আমি বলছি যে অ্যাপটা চেঞ্জ হয় তাহলে এর ব্যান্ডউইথটা অনেক কম হবে, তাহলে এটা ব্যান্ডউইথের হবে। এবং এই হোয়াইট ব্যান্ডউইথটা কত হবে, ক্যাপিটাল ডি বাই স্মল ডি। অর্থাৎ তুমি যে ছোট ডি ছিল এখান থেকে রেডিয়েশন হবে, আবার এই ক্যাপিটাল ডি হলে এখানে রেডিয়েশন হবে, সেই জন্য এখান থেকে রেডিয়েশন হলে অন্যরকম ফ্রিকোয়েন্সি হবে, আর এই পাশ থেকে এই ছোট যখন আসলে ডিসটেন্স থেকে যাচ্ছে এখানে যদি রেডিয়েশন হয় তাহলে তার ফ্রিকোয়েন্সি অন্যরকম হয়, সেই জন্য বিভিন্ন ফ্রিকোয়েন্সি এখান থেকে হবে, এবং সেই জন্য এটা হচ্ছে হোয়াইট ব্যান্ডউইথ। আর এটা হচ্ছে টু ওয়ে ট্রান্সমিশনের সাহায্যে এটা ফিট করা হয়েছে, এই ফিটিং কিন্তু করে সেজন্য। কিন্তু এইটা হচ্ছে একটা ওমনি ডিরেকশনাল, সরি এটা হচ্ছে একটা ইউনি ডিরেকশনাল অ্যান্টেনা, এটা ইউনিডিরেকশনাল অ্যান্টেনা। তাহলে একটা বিম তৈরি হবে ইউনিডিরেকশনাল, ইউনিডিরেকশন সবথেকে ম্যাক্সিমাম রেডিয়েশন দিতে হবে, ম্যাক্সিমাম রেডিয়েশন এই সোজা দিকে হবে, এই হরিজন্টাল ডাইরেকশনে যাবে, এবং এই সেই জন্য এটাকে হচ্ছে এটা ইউনিডিরেকশনাল প্যাটার্ন উৎপন্ন করবে, এবং এই পেছন দিয়ে তার রেডিয়েশনটা উল্টো দিকে ব্যাক রেডিয়েশনটা কিন্তু কম হবে, হ্যাঁ, সেই জন্য এটাকে বলা হচ্ছে এটা একটা ইউনিডিরেকশনাল বিম উৎপন্ন করছে রাইট সাইডের উপরে। এর থেকে ন্যারোয়ার ব্যান্ড যদি চাই তাহলে এই যে আস্তে 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 বড় হচ্ছে, এই ব্যাপারটাকে তোমাকে হঠাৎ দিতে হবে, অ্যাব্রাপ্ট করে দিতে হবে। কি করে করবো, এই কোনটা ছিল এই কোনটাকে তুমি চেঞ্জ করে দাও, একই ডি ডিসটেন্স সেপারেশনই আসছিল নাও, ধরে নেওয়ার পরে এখানে একটা কনিক্যাল শেপের এন্ড তৈরি করো, কনিক্যাল শেপের এন্ড তৈরি করো। তাহলে এই দুটো মোটামুটি একই, কিন্তু এখানে আস্তে 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 ডিসটেন্সটা বাড়ছিল, আর এখানে এই দুটোতে কিন্তু হঠাৎ করে একটা লিনিয়ার ওয়েতে বা একটা অ্যাব্রাপ্ট চেঞ্জ করে বাড়ি হয়েছে, সুতরাং এটা ব্যান্ডউইথ থেকে যেহেতু অ্যাব্রাপ্ট এটা চেঞ্জ হয়েছে, এটা ব্যান্ড কিন্তু ন্যারো, সেই জন্য বলা হবে ন্যারো ব্যান্ডউইথ। এখানে বোঝা যাচ্ছে যে এখানে যে ফিডিং লাইন সেটাও এই টু ট্রান্সমিশনের সাথে করা হচ্ছে, এবং এর যে অ্যান্টেনা প্যাটার্ন বা বিম প্যাটার্ন সেটা কিন্তু রাইট সাইডের দিকে সবথেকে বেশি হবে, এদিকে ম্যাক্সিমাম রেডিয়েশন হবে, এবং এইদিকে ম্যাক্সিমাম রেডিয়েশন হলে এটাকে বলা হবে ইউনিডিরেকশনাল প্যাটার্ন, তাহলে এটাকে বলা হচ্ছে ইউনিডিরেকশনাল। এবং এটা আছে, এটা হচ্ছে বাইপোলার অ্যান্টেনা, দুটো কোণ আছে, এটা সেই জন্য বলা হয় বাইপোলার অ্যান্টেনা, এটার নাম হলো বাইকোনিক্যাল। বাইকোনিক্যাল অ্যান্টেনা মানে দুটো কোণ থাকে। এবার এটাকে আমরা যদি এরকম করে দিই, এই যে কোণগুলো আছে সেই কোণগুলো যদি আমরা উপরের দিকে করে দিই তাহলে সেটাও করা যেতে পারে। আর অ্যাক্সিস হয়ে যাবে এটা কোণের অ্যাক্সিস। তো এই ধরনের বাইকোনিক্যাল যদি অ্যান্টেনা আমরা বানাই তাহলে সেটাও কিন্তু এটা থেকে হঠাৎ যেহেতু অ্যাব্রাপ্টলি কোণের ডিরেকশন চেঞ্জ করে গেছে, সুতরাং এটাও কিন্তু একটা ন্যারোয়ার ব্যান্ডউইথের একটা অ্যান্টেনা হয়ে গেল, হ্যাঁ, ন্যারোয়ার ব্যান্ড। কিন্তু এটা চেঞ্জটা কি হলো, হ্যাঁ, এটার অ্যাবজর্পশন আরো বেশি, সুতরাং এটার ক্ষেত্রে ব্যান্ডউইথ আরো ন্যারো হবে। এবং বাইকোনিক্যাল অ্যান্টেনা এটাও সেই বাইকোনিক্যাল অ্যান্টেনাই হলো, যেহেতু দুটো কোণ রয়েছে, কিন্তু সিস্টেমটা আর ইউনিডিরেকশনাল থাকবে না, এটাও ইউনিডিরেকশনাল, এটা ইউনিডিরেকশনাল প্যাটার্ন, কিন্তু এটা আর ইউনিডিরেকশনাল প্যাটার্নে থাকলো না। এটা কি প্যাটার্নে হলো, এটা কিন্তু অনলি ডাইরেকশনাল অ্যান্টেনা। কেন এটা অমনি ডাইরেকশন, কেন অমনি ডাইরেকশন হওয়ার কারণ হচ্ছে এটা চারিদিকে একরকম ভাবে রেডিয়েট করতে পারবে, যেরকম ফ্রন্টে রেডিয়েট করবে সেরকম এটা ব্যাকওয়ার্ড ডাইরেকশন কিন্তু রেডিয়েট করতে পারবে, আর উপরেটা কিন্তু একই ডাইরেকশনে রেডিয়েট করবে। যেহেতু এটা এই বাইক অমনি ডাইরেকশন বানাতে গেলে তোমাকে একটা সিমেট্রিক অবজারভেশন কিন্তু করতে হবে, তাহলে কিন্তু সিমেট্রিক রাখতে হবে। এটা সিমেট্রিক রয়েছে, এই কোণটা সিমেট্রিক রয়েছে, এখানে এইদিকেও যেরকম রেডিয়েশন হচ্ছে এই উল্টো দিকেও কিন্তু একই ধরনের রেডিয়েশন হবে। এবং তুমি যদি দেখো তাহলে হরিজন্টাল ডাইরেকশনে সে কিন্তু একই রকম ভাবে বা ফিল্ড প্যাটার্নটা একই পাওয়ারে রেডি করবে, তাহলে একই হয়ে যাবে ইউনিডিরেকশনাল অ্যান্টেনা, আর এটা উপরেরটা এটা কিন্তু ইউনিডিরেকশনাল অ্যান্টেনা। এবার যদি এরকম কেউ করে যে এই কোণ আর রাখলো না, এই তিনটে কনিক্যাল বাইকোনিক্যাল ছেড়ে এরকম করে দিল ওয়্যার অ্যান্টেনা বানিয়ে দিল, ওয়্যার অ্যান্টেনা, সরি এই এখানে টু ওয়্যার ট্রান্সমিশন লাইনে ফিট করাতে হবে, এবং এর যে
ডায়ামিটারটা, ওয়্যারের যে ডায়ামিটারটা সব জায়গায় একই রকম, কোনো ডিফারেন্স নেই। তাহলে এটা কিন্তু এই যে যেরকম রেডিয়েশন হবে, পেছন দিয়ে একই রকম রেডিয়েশন হবে, হরিজন্টাল ডাইরেকশনে যে কোনো ডাইরেকশনে কিন্তু একই রকমের রেডিয়েশন হবে। সেহেতু এটাকে কিন্তু ওমনি ডিরেকশনাল এর মধ্যে ফেলতে হবে, এটা ওমনি ডিরেকশনাল প্যাটার্নের মধ্যে ফেলতে হবে। আচ্ছা, এক মিনিট ওয়েট করো। এইটার ক্ষেত্রে এটা কিন্তু ন্যারোস্ট যেটা অ্যাপারেট আছে, সুতরাং এটা আরো ন্যারোস্ট বিন্দুতে হবে। এটা কি ন্যারো, এটা তো এটা আস্তে আস্তে কি হয়েছে, আস্তে আস্তে চওড়া হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু একই রকম আছে এবং 90 ডিগ্রি বাঁকা হচ্ছে। সুতরাং কিন্তু একটা ন্যারো বিট ব্যান্ডউইথ একটা তৈরি হবে, খুবই ন্যারোস্ট হবে। এরপরে আমাদের সব থেকে বেশি ব্যান্ডউইথ আমরা যদি চিন্তা ভাবনা করি, তাহলে কিন্তু আমাদের এই যে ডিসকন্টিনিউটি আস্তে গ্র্যাজুয়ালি বাড়িয়ে চলতে হবে, বাড়িয়েই চলতে হবে। সেটাই বলা হবে স্পাইরাল অ্যান্টেনা। স্পাইরাল অ্যান্টেনা কি হবে তার চেষ্টা করছি আমি। এটা এই এবং এইটা এরকম চওড়া থেকে আস্তে আস্তে শুরু হয়ে এরকম হয়ে যাবে, এবং এই নিচের দিকেও একটা এরকম ভাবে লুপ, চেষ্টা করছি যতটা ভাই। এই তাহলে এখানে ডাইপোল যেটা আছে দুটো, দেখো এটার উইথ আছে বাড়তে 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 এটা ম্যাক্সিমাম এখানে পৌঁছেছে, এটারও একটা উইথটা বাড়তে আছে। এই অ্যান্টেনায় বোর্ডের প্লেটে রাখা আছে ভেবে নাও, তাহলে যে রেডিয়েশনটা হবে সেই রেডিয়েশনটা কিন্তু পার্পেন্ডিকুলার, বোর্ডের থেকে পার্পেন্ডিকুলার রেডিয়েশন কিন্তু হয়ে যাবে, এবং এর ব্যান্ড এই যে আগে ফ্যামিলি গুলো দেখে তার থেকে সবথেকে বেশি হবে, সেগুলোর থেকে সবথেকে বেশি হবে এই প্যাটার্নে যদি আমরা। এটাকে বলা হবে স্পাইরাল অ্যান্টেনা, আগে গুলো কনিক্যাল ছিল, এটাকে বলা হবে স্পাইরাল অ্যান্টেনা। তাহলে স্পাইরাল অ্যান্টেনার ক্ষেত্রে ব্যান্ডউইথ অনেক বেশি হয় যদি এটাকে আস্তে আস্তে অ্যাব্রাপ্টলি না চেঞ্জ করে আস্তে আস্তে চেঞ্জ করো, এবং এটা ওয়াইড ব্যান্ডেড হবে। আর ডিরেকশনটা কি হবে, ডিরেকশনটা কিন্তু তোমার এখানে বোর্ডের পারপেন্ডিকুলার প্লেনে এটা হেমিস্ফিয়ারের মধ্যে সে রেডিয়েট দেবে। এবার এই যে বিম উৎপন্ন করলো স্পাইরালটা, সেটা দেখো এই স্পাইরালের একটা রোটেশন, রোটেশন ক্লকওয়াইজ রোটেশন। সেই জন্য এখানে যে রেডিয়েশনটা হবে সেই রেডিয়েশন হবে পোলারাইজড, এবং এটা ক্লকওয়াইজ পোলারাইজিং করবে। ক্লকওয়াইজ যে পোলারাইজেশন হবে সেই টাইমে যদি অ্যান্টি ক্লকওয়াইজ রাখো তাহলে তাই হবে অ্যান্টি ক্লকওয়াইজ, এখানে ক্লকওয়াইজ রাখা আছে তাই ক্লকওয়াইজ পোলারাইজেশন কিন্তু বিম তৈরি করবে। তাহলে এই হচ্ছে বিভিন্ন টাইপের অ্যান্টেনা, যে অ্যান্টেনাগুলো তোমার ব্যান্ডউইথ আলাদা বা তাদের ডিরেকশন প্যাটার্ন আলাদা। এবং আমরা আরো কিছু ধরনের প্যাটার্ন আমরা বলে দেবো অ্যান্টেনা রেডিয়েশন, যে অ্যান্টেনা রেডিয়েশনগুলো আমরা অ্যান্টেনা রেডিয়েশনগুলো এখানে ফিড গুলো করেছিল এই স্পাইরাল অ্যান্টেনা, সেই স্পাইরাল অ্যান্টেনাকেও ফিড করানো হচ্ছে একটা টু ওয়ে ট্রান্সমিশন দিয়ে। এবার টু ওয়ে ট্রান্সমিশন ছেড়ে আমরা কি করব, কোয়াক্সিয়াল লাইন দিয়ে এটাকে ফিড লাইনে ফিড করানো। কোয়াক্সিয়াল লাইন, কোয়াক্সিয়াল কেবল তোমরা চেনো, এই কোয়াক্সিয়াল কেবল দিয়ে ফিডিং করানো হবে অ্যান্টেনা। তো সেই ক্ষেত্রেও রেডিয়েশন প্যাটার্ন বিভিন্ন রকম তৈরি করা যেতে পারে। হ্যাঁ, এটা দেখো প্রথমে আমরা একটা ভলকানো স্মোক অ্যান্টেনা তৈরি করছি। আছি ভলকানো স্মোক অ্যান্টেনা, অদ্ভুত নাম। এই ধরনের একটা শেপ, একটা পোলটা, আর এটাকে আর শুরু দিতে হবে। আর আরেকটা থাকবে এরকম, এখানে ফিড লাইন ফিডিং পয়েন্ট, এই ফিডিং পয়েন্টে এখানে কোয়াক্সিয়াল কেবল লাগতে হবে। কোয়াক্সিয়াল কেবলের মাঝে একটা ওয়্যার থাকে, সেটা কানেক্ট করতে হবে এর সঙ্গে, আর বাইরেটা কানেক্ট করতে হবে এর সঙ্গে। ম্যাক্সিমাম রেডিয়েশন এই জায়গাগুলো দিয়ে হবে, ফাঁকা জায়গাগুলো মাঝখানে হবে। ম্যাক্সিমাম রেডিয়েশনের ডিরেকশনটা এটা, এটা হচ্ছে ভলকানো স্মোক। এটা বেশ ওয়াইড ব্যান্ডেড উইথে হবে। এটা হচ্ছে ক্লার ক্যাপিটাল ডি, স্মল ডি যে প্রথমে যেটা ছিল, মানে অর্থাৎ ফিড লাইনের সময় যে ডায়ামিটার অফ দ্য কোয়াক্সিয়াল লেভেল ডি ছিল, আর ব্যান্ডউইথ হবে বিডব্লিউ, খুব সোজা ডি বাই ডি। এই ডিটা যত বড় হবে, আর এই ডিটা যত, এটা ছোট করার কিছু যেহেতু কোয়াক্সিয়াল লেভেলে এই ডিটা যত হতে পারে ভলকানো স্মোকের, তত কিন্তু এটার ব্যান্ডউইথ বেড়ে যাবে, এবং এটা একটা স্ট্রং বিম করবে, কারণ এটা ছড়িয়ে যাবে চারিদিকে কিন্তু করা যাচ্ছে। তাহলে এটাকে হচ্ছে ইউনিডিরেকশনাল একটা রেডিয়েশন। এটা যে রেডিয়েশন সেটা কিন্তু ইউনিডিরেকশনাল। এবার ইউনিডিরেকশনালটা তুমি অন্যভাবে বানাতে পারো, ন্যারোয়ার ব্যান্ডউইথে বানাতে পারো। ন্যারোয়ার ব্যান্ডউইথে কিভাবে বানানো যেতে, ধরো একটা 2 ডিস্ক অ্যান্টেনা, 2 ডিস্ক অ্যান্টেনা এরকম আছে, আর এখানে কানেক্ট করা আছে কোয়াক্সিয়াল কেবল। এটা হচ্ছে কোয়াক্সিয়াল কেবল, একটাতে এটা করা আছে, একটাতে এটা করা আছে, এবং এই কানেকশনের করাতে রেডিয়েশনটা হবে এই জায়গাগুলো দিয়ে ম্যাক্সিমাম। তাহলে প্যাটার্নটা বার হবে ম্যাক্সিমাম বাটা এখান দিয়ে বার হবে, এই জায়গাগুলোতে বার হবে। আর এগুলো তো ডিস্ক,
তাহলে ওপরে কি হচ্ছে না এখানে হচ্ছে। এখানে একটা ব্যাপার দেখো, ফাই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এখান থেকে এখানে চলে যাও, তোমার রেডিয়েশনটা কিরকম থাকবে। তাহলে এটাকে বলে ডাবল ডিশ অ্যান্টেনা। ডাবল ডিশ অ্যান্টেনা, যেহেতু দুটো ডিশ রাখা হচ্ছে আর মাঝে রেডিয়েশন হচ্ছে, এটাকে বলা হচ্ছে ডাবল ডিশ অ্যান্টেনা। আর আগেরটা থেকে যেহেতু এই এটা শেপটা আলাদা, তাহলে এটার ব্যান্ডউইথ কিন্তু আগেরটা থেকে কমে যাবে, আরো ন্যারো হবে। আগে ওয়াইড ব্যান্ডে তৈরি করা গেছে, কিন্তু এখানে যেহেতু ব্যাপারটা এখানে অন্যরকম, সেজন্য এটা বেশি ন্যারো হবে। এবং ডাবল ডিশ যদি না হয়, তুমি এটা কোন শেপের করো তাও কিন্তু করা যাবে। এটাও কিন্তু রেডিয়েশন দিকে বা ফাই ইন্ডিপেন্ডেন্ট হবে এবং শাড়িকে ম্যাক্সিমাম রেডি করতে পারবে এই ডাইরেকশনে। এবং এই গুলোকে সাথে 120 টাকা হয়, তুমি অন্য যদি এটা কমিয়ে দাও তাহলে প্যাটার্নের উইথ অনেক বেড়ে যাবে, এফটি এরিয়া অনেক বেড়ে যাবে। আর এটা কোয়েক্স লাইন দিয়ে ফিট করা হবে, অবশ্য দুটো কোণ কিন্তু এখানে সেপারেট থাকবে, দুটো কোণকে সেপারেট করে রাখতে হবে, তবে ফিট লাইনে এটা জুড়তে হবে। তাহলে কোয়েক্সিয়াল লাইনে এটাকে জুড়তে, তো এটাও কিন্তু একটা ন্যারো উইথ ব্যান্ড উইথের, এবং এটাকে বলা হচ্ছে বাইকোনিক্যাল অ্যান্টেনা। এটা ডাবল ডিশ, এটা বাইকোনিক্যাল অ্যান্টেনা। আচ্ছা, এইবার এই দেখো বাইকোনিক্যাল আমরা না করে যদি সিলিকন ইউজ করি সেটাও কিন্তু হয়ে যেতে পারে। ধরো এখানে এই ফিড লাইনটা হচ্ছে এরকম, এখানে ফিড লাইন কোয়েক কেবল, এই কোয়েক্টাল কেবলের যে মাঝের ব্যাটা সেটা একটা কোণের সঙ্গে তুমি জুড়ে, আরটা তোমার ক্লিয়ার না হয়ে যাবে, দুই দিকে বার হয়ে আছে এরকম ম্যাক্সিমাম রেডিয়েশন এই মাঝে বড়। তো সেক্ষেত্রে এটা কিন্তু আরো ব্যান্ডউইথ কমে যাবে, এর ব্যান্ডউইথ আরো কম, যেটা ব্যাপারটা কম, সেজন্য যত অ্যাব্রাপ্টনেস এটা অ্যাব্রাপ্টনেস বেশি, সেই জন্য এটা আরো ন্যারো হয়ে যাবে। এবার অ্যাব্রাপ্টনেস যদি আরো বাড়িয়ে দাও, এটা দেখো অ্যাব্রাপ্ট ব্যাপারটা কম ছিল, রেগুলার ছিল না, আস্তে 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 সেপারেশন কি আস্তে আস্তে বাড়ছিল। তো এক্ষেত্রে কিন্তু সেরকম নেই, হঠাৎ করে কিন্তু এটা চলে এই ডিসকন্টিনিউয়াস ব্যাপারটা ইগনোরাই বেশি হবে না, সেই জন্য এটা কিন্তু ন্যারো হবে। যদি এখান থেকে আরো ন্যারো করতে চাও, তো সরি নাম হচ্ছে সিঙ্গেল কোণ অ্যান্টেনা, এটা আলাদা নাম আছে, এটা হচ্ছে সিঙ্গেল কোণ অ্যান্টেনা। তাহলে এগুলো এটা সিঙ্গেল কোণ অ্যান্টেনা, অন্য থেকে ন্যারো লিকুইডের ম্যাক্সিমাম রেডিয়েশন এইদিকে যাবে। এবার তুমি যদি চাও এটাকে কোন নারী এটা স্টাবে পরিণত করে, স্টাব একটা তাপ দেবে এরকম, এই কোণটাকে রিডিউস করে আরো বার করে দেবে, তাহলে অ্যাডাপ্টনেস আরো বাড়বে। তো এই ক্ষেত্রে রেডিয়েশনটা এইদিকে আসবে ম্যাক্সিমাম হবে, এবং এর যে বিম এটা ফ্রিকোয়েন্সি উইথ বা ব্যান্ডউইথ সেটা হচ্ছে ন্যারোয়েস্ট হবে, এটা ন্যারোয়েস্ট বিটের হবে, ন্যারোয়েস্ট বিম উইথ এখানে হবে। এটাকে বলে স্টাব অ্যান্টেনা। তাহলে কোনটা রেডিউস হলো? স্টাব অ্যান্টেনা। আর এই জিনিসটা কি? এটা হচ্ছে কোয়েক্সিয়াল কেবল, এটা নাম হচ্ছে কোয়েক্সিয়াল কেবল। এই যে অ্যান্টেনাগুলো, এগুলো সবগুলোই কিন্তু ওই ডিরেকশন, অর্থাৎ তুমি সব ফাই ইন্ডিপেন্ডেন্ট দেখছো, এখানেও তাই, এদিকেও তাই, এদিকেও অ্যাবসলিউটলি থাকতে পারে, এটাও তাই, এটা তাই, এখানে এদিকেও যায়, এদিকেও তাই, বা এদিকেও তাই, হ্যাঁ। তো ফাই যদি তুমি ইন্ডিপেন্ডেন্ট থাকো তাহলে এটা কমপ্লিকেশন। এটা কিন্তু এখানে তাই হলো তাই, বা এটা যদি গোল ঠিকঠাক হয়, বা এটা যদি চার্ট হয়, এদিকে যদি কোনো ক্যামেরা না, বা এটা যদি ক্রস সেকশনটা সার্কেল হয়, তবে কিন্তু কমপ্লিকেশন হবে। আদারওয়াইজ এটাকে যদি তুমি ফাই স্ট্রাকচারটা ফাই ইন্ডিপেন্ডেন্ট না করতে পারো, তাহলে এটা আনইউনি ডিরেকশনাল হবে, তাহলে ইউনি ডিরেকশনাল হবে। তাহলে কোয়েক্সিয়াল কেবলের সঙ্গে এরকম ভাবে তোমার ব্যান্ডউইথ অথবা বিম উইথ বা বিমের বার এগুলো কিন্তু ঠিক করে দেওয়া। আচ্ছা, এবার যে কোশ্চেন করেছে একটু আনমিউট করে কোশ্চেন করো। স্যার এগুলো সবই তো ট্রান্সমিটিং অ্যান্টেনা বললেন। হ্যাঁ, ট্রান্সমিটিং অ্যান্টেনা একই সমস্যা হলো কোনো, এটা কিন্তু রিসিভিং অ্যান্টেনার কাজ করতে হয়। হ্যাঁ, কোনো বিম যদি এখান দিয়ে আসে, কোনো বিম যদি এখানে আসে তাহলে কিন্তু রিসিভ করতে হয়। হ্যাঁ, কিন্তু কোনো বিম যদি উপর থেকে আসে, এটার মধ্যে থেকে যেখানে সবই উৎপন্ন করতে পারছিল না ট্রান্সমিটারের ক্ষেত্রে, যে ট্রান্সমিটিং অ্যান্টেনা সে কিন্তু রিসিভিং অ্যান্টেনার কাজ করতে পারে। এরকম নয় যে শুধু সে ট্রান্সমিশন করতে পারে, সে রিসিভ করতে পারবে না, এরকম কিছু না। কিন্তু ট্রান্সমিশনের জন্য বেশিরভাগ ক্ষেত্রে আলাদা অ্যান্টেনা ব্যবহার হয়, রিসিভারের জন্য আলাদা অ্যান্টেনা ব্যবহার হয়, এটা কিন্তু ফ্যাক্ট। কিন্তু আচ্ছা বলছি, এই অ্যান্টেনা যে করতে পারবে না, রিসিভ করতে পারবে, এটা কিন্তু নয়। বলো। স্যার রেডিওতে যে অ্যান্টেনা থাকে আর আমাদের এখন ডিস অ্যান্টেনা, কোন ক্যাটাগরিতে পড়তে পারে? আমি প্রথমে শুনতে পাইনি। আচ্ছা স্যার, রেডিও যে অ্যান্টেনা থাকে মানে যদি আমরা সেই আর আমাদের যে ছাদে যে ডিস যেটা মানে এখন থাকে, এটা কোন ক্যাটাগরিতে পড়ছে? এটা দেখো রিফ্লেক্টর, রিফ্লেক্টর ছাদের উপরে যে ডিশ থাকে, সিঙ্গেল ডিশের অ্যান্টেনা থাকে, ওটা কিন্তু রিফ্লেক্টর হিসেবে ব্যবহার হয়। ওটা কি করে আমি বলে দিই, দেখো একটু কনসেপ্টটা বুঝতে পারবে। এই ধরনের একটা ট্রাঙ্কেটেড ওয়েভ থাকে এবং এখানে একটা উপরের দিকে একটু বাঁধা থাকে কিনা, এটা ক্যাপচার থাকে। এবার উপরে, হ্যাঁ স্যার। আচ্ছা, উপর দিক থেকে ধরো স্যাটেলাইট থেকে বদল থেকে যে এটা আসে কিন্তু প্লেন ওয়েভ, আমি বারবার বলছি প্লেন ওয়েভ, বদল থেকে আসলে প্লেনই হয়ে যায় নাকি? হ্যাঁ, বদল থেকে আসা মানে প্যারালাল মানে প্লেন আসছে। এই প্লেন গুলো সেই রিফ্লেক্টরটা কি বলো তো নিয়ে গিয়ে এই জায়গায়, অর্থাৎ উপরের দিকে একটা যে রিসিভার আছে, সেই রিসিভারে বিমটাকে অনেক স্ট্রং করে দিচ্ছে, তাই তো? এটাকে
অনেকটা ভালো রিফ্লেক্টরের কাজ করছে, কার্ভ রিফ্লেক্টরের কাজ করছে। যেমন আমরা কার্ভ রিফ্লেক্টর বা মিরর করি, ওইভাবে এটাকে বিমটাকে কনসেন্ট্রেট করে এখানে রিসিভারে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি রিসিভার কিন্তু ওটা, আর নিচে কি হয়েছে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি ওটা রিফ্লেক্ট। তো রিফ্লেক্টর অ্যান্টেনার একটা পার্ট হতে পারে, হ্যাঁ? তুমি বলতে পারছো এটা রিফ্লেক্টর, এটা কি অ্যান্টেনা, ওটাও অ্যান্টেনা পার্ট, কারণ ওটা কিন্তু রিসিভ করতে সাহায্য করছে, হ্যাঁ? ওটাও কিন্তু বিমকে ইলেকট্রনিক ওয়েভে পরিণত করতে সাহায্য করছে। বল। স্যার রেডিও অ্যান্টেনাটা ওটা কি স্টাব অ্যান্টেনা? রেডিও অ্যান্টেনা কিন্তু ওটা স্টাব, এবং আমাদের যে মোবাইল ফোনের অ্যান্টেনা সেটাও স্ট্রিপ অ্যান্টেনা, হ্যাঁ? স্টাব অ্যান্টেনা নয়, স্ট্রিপ অ্যান্টেনা। স্ট্রিপ মানে বুঝতেই পারছো, মানে ওয়্যারটাকে যদি কটা ওয়্যার যদি পাশাপাশি রাখো, একটা প্লেনে রাখো, তাহলে সেটা কিন্তু একটা মেটাল স্ট্রিপের মতো দেখাবে, চারকোনা একটা জিনিসের মতো লাগবে, হ্যাঁ? তাহলে সেটা হয়ে যাবে স্ট্রিপ। এবার স্ট্রিপটাকে তুমি অন্য স্টার অ্যান্টেনা ধরতে পারো। আর স্যার বলছি আগেকার দিনে ফোনে তো আগেকার দিনে মোবাইল হতো, এটা ওখানে তো একটা অ্যান্টেনা থাকতো, না ছিল, কিন্তু এখন প্রেজেন্ট স্মার্টফোন সেগুলো তো অ্যান্টেনা থাকে না, তাহলে থাকতো আবার কি, অ্যান্টেনা না হবে না। হ্যাঁ মানে এখন স্মার্টফোন আমরা ভিজিবল অ্যান্টেনা দেখতে পাই না। না, ওই প্যাকেজিং এর মধ্যেই করা, ওই বাইরে যে ফিতা আছে ওই প্যাকেজিং এর মধ্যে ওর অ্যান্টেনা লাগানো আছে, হ্যাঁ? সেটা সেন্টিমিটারের অর্ডারের, সেজন্য আগের থেকে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে, ওয়েভলেন্থ চেঞ্জ করে, তার কি বলে টেকনোলজি চেঞ্জ করে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলে কোন টেকনোলজি চেঞ্জ করতেই হয়, সেটা করে তোমার ওই অ্যান্টেনার সাইজ কমানো হয়েছে, কমানো হয়ে স্ট্রিপ অ্যান্টেনাটা এই মোবাইলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাহলে যে ওয়েভটা আসছে সেটা কিন্তু ছোট ছোট ওয়েভ। আচ্ছা স্যার মোবাইলে যদি অ্যান্টেনাটা থাকে, আমি এখানে দেখিয়েছি একটা অ্যান্টেনা গেছিলাম, তোমাদের দেখালাম যে একটা অ্যান্টেনা হচ্ছে পয়েন্ট কত 1, মানে ল্যামডা 10/1 ছোট, তাই না? তো সেটাও হচ্ছে একটা লিনিয়ার কারেন্ট সে অ্যাবজর্ব করতে পারছে, অসিলেশন করতে পারছে, এবং সেটাকে ইলেকট্রনিক ওয়েভে পরিণত করতে পারছে। তাহলে ল্যামডা অর্ডারের হতে হবে, তার মানে ল্যামডার সঙ্গে সমান না হলেও চলবে, ল্যামডা থেকে ছোট হলেও চলবে। বলো। স্যার যদি ফোনের ভিতরে ইনবিল্ট অ্যান্টেনা থাকে, হ্যাঁ, এবার ধরুন স্যার আমরা যখন এফএম যখন ইউজ করি তার জন্য বলে হেডফোন কানেক্ট করতে, এটা না হয় হেডফোন কানেক্ট করে কোন সময় বলো, এফএম যখন এফএম যখন যদি এফএম চালাতে হয়, হ্যাঁ আচ্ছা, মোবাইলের যেটা ওইটা যেটা করছে দেখো, এফএম এর কিন্তু ওই ট্রান্সমিশন ওয়েভে তালা, হ্যাঁ? এটা কিন্তু ট্রান্সমিশন ওয়েভে আলাদা। আমাদের ভারতবর্ষে যদি আমি ভুল না বলি 87 মেগাহার্টজ থেকে 108 মেগাহার্টজ, এটা হচ্ছে এম ব্যান্ড ইয়ে করা হয়েছে, অ্যালোকেট করা হয়েছে। এর মধ্যে ট্রান্সমিশন হবে, তুমি খুব ক্যালকুলেশন ইজিলি করে নিতে পারবে যে ল্যামডা হোয়াট উইল বি দা ল্যামডা, সিম্পল নিউ ল্যামডা ইউজ করলেই হয়ে যাবে, এটা তুমি জানো, হ্যাঁ? ধরো 88 মেগাহার্টজ, তাহলে এই মেগাহার্টজ মানে যেটা 6, তাহলে এখান থেকে তুমি সিটাকে লাইট স্পিড লিখে দেবে, লিখে দিলে ল্যামডা তুমি ইজিলি ক্যালকুলেট করতে পারবে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে ওই যে ল্যামডাটা ফোনের স্ট্রিপ অ্যান্টেনাতে কিন্তু অ্যাবসর্ব করতে পারছে না, বড় ওয়েভ, সেক্ষেত্রে ওরা বড় ওয়েভলেন্থ বা ওই ক্ষেত্রে রিসিভ অ্যান্টেনা গ্রহণ করতে পারছে না, অ্যাবজর্ব করতে পারছে না, এফিশিয়েন্টলি ও রিসিভ করতে পারছে না, যেন ওকে একটা বড় তারে ধরা আছে ওয়্যারেন্টটা ধরছে, সেই ওয়্যারেন্টটা হেডফোনটার মধ্যে যে ওয়্যারটা, সেই ওয়্যারটাকে ও ইউজ করছে। বুঝতে পারলে কিছুটা? হ্যাঁ স্যার তোমরা কোশ্চেন করতে মানে আমি বুঝতে, তোমরা কিছুটা অন্তত বুঝেছো। স্যার আগের দিনে এই নোটে একটা জিনিস জিজ্ঞেস করছিল। হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ স্যার, নোটে প্রথম দিকে লেখা ছিল অ্যান্টেনা কনভার্ট ফোটন এন্ড ইলেকট্রন, মানে ফোটন ইলেকট্রন এন্ড ভাইস ভার্সা, মানে ওই ফোটন থেকে ইলেকট্রন কিভাবে কনভার্ট হচ্ছে যদি বলতেন ওটা। এটাকে ট্রানজিশন বলা হচ্ছে, হ্যাঁ? এটাকে একটা ট্রান্সডিউসার বলা হচ্ছে। ট্রান্সডিউসার আমি তোমার তো পুরোটা দিচ্ছি, মন দিয়ে শোনো, হ্যাঁ? ট্রান্সডিউসার বলা হয়। ট্রান্সডিউসার কি করে বলতো? কোন একটা ধরো বাইরে থেকে আসলো, সেটা দিয়ে কোনো যন্ত্র চালাতে, তাই বলে ট্রান্সডিউসার, হ্যাঁ? সঙ্গে ট্রান্সডিউসার কথাটা অনেক জায়গায় দেখবে তোমরা, তো সেটা হচ্ছে যে কোনো ওয়েভ বা যে কোনো একটা ইলেকট্রনিক ওয়েভ হোক বা ইএম ওয়েভ হোক, সেটা দিয়ে কোনো যন্ত্র চালাতে পারে। তো অ্যান্টেনা এরকম একটা ট্রান্সডিউসার, যে বাইরের ওয়েভকে ইলেকট্রনিক ওয়েভে পরিণত করছে। অর্থাৎ অ্যান্টেনাটা করছে, দেখো আমি খুব সিম্পল ভাবে একটা ডাইপোল আছে, হ্যাঁ? ডাইপোল আছে, আমরা যদি ডাইপোল আঁকি, একটা ফিড লাইন দেখা যাচ্ছে, তো ফিড লাইন, এই ফিড লাইনে ডাইপোলকে ইলেকট্রনিক ওয়েভে ফিড করা হয়েছে, কি দেওয়া হয়েছে? ইলেকট্রনিক কারেন্ট দেওয়া হয়েছে। ইলেকট্রনিক কারেন্ট কি? অসিলেটিং ইলেকট্রনিক কারেন্ট, এটা ডিসি কারেন্ট নয়, তাহলে অসিলেটিং ইলেকট্রনিক ওয়েভ এটা দেওয়া হয়েছে, অর্থাৎ ইলেকট্রিক ভাইব্রেশনে কিন্তু এই কারেন্ট ভ্যারি করছে। আর এটা যদি এটার লেন্থের মধ্যে যদি কারেন্ট ভ্যারি করে, তাহলে এখান থেকে রেডিয়েশন হবে। আমরা জানি যে কোনো অসিলেটিং কারেন্ট থেকে রেডিয়েশন হয় বা অ্যাক্সিলারেটিং চার্জ থেকে রেডিয়েশন হয়, তাহলে এটাও ডাইপোলটা রেডি করবে, এবং ডাইপোল রেডিয়েশনটা করবে ইলেকট্রনিক ওয়েভের জন্য, বা লিকেজ হবে, ইলেকট্রনিক ওয়েভের কিছু লিকেজ হবে, লিকেজ হয়ে বাইরে যেটা চলে আসবে সেটা হচ্ছে ইএম ওয়েভ। ওয়েভ এটা কিন্তু ইলেকট্রনিক ওয়েভ নয়, ফ্রি স্পেসে চলে এসেছে, বাইরে চলে এসেছে ফ্রি স্পেসে, তাহলে এই ওয়েভটা কিন্তু ইলেকট্রনিক ওয়েভ বা সরি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এবার লাইট কি বল? লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এবং লোকে এটাকে পার্টিকেল হিসেবে কনসিডার করলে ফোটন বলে। তাহলে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ফোটন কি না? অবভিয়াসলি এটাকে পার্টিকেল ধরে ফোটন বলা যায়, এটাকে এইচ বলে কেউ যদি পার্টিকেল হিসেবে কনসিডার করে, কারণ এখানে লাইট উৎপন্ন হলো, লাইট একটা ইলেকট্রনিক ওয়েভ উৎপন্ন হচ্ছে, লাইট উৎপন্ন হয়নি, অন্য ফ্রিকোয়েন্সির ওয়েভে লাইট উৎপন্ন হতে পারে, ফ্রিকোয়েন্সিটা বাড়িয়ে দিই লাইট উৎপন্ন হতে পারে।
এই ইয়ে থেকে রেডিও থেকে এক্ষেত্রে নেগেটিভ উৎপন্ন হয়েছে, মানে অনেক কম ফ্রিকোয়েন্সি উৎপন্ন হচ্ছে, তাহলে সেটাও কি একটা ফোটন নয়? লাইট যদি একটা ফোটন হয়, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ফোটন হবে। এই একটা ইলেকট্রনিক ওয়েভ এখানে এসেছিল, ইলেকট্রিক অসিলেশন, অর্থাৎ ইলেকট্রনিক ওয়েভ। সেই ইলেকট্রনিক ওয়েভটা একটা কারেন্ট তৈরি করেছিল, ভাইব্রেশনাল কারেন্ট। সেই ভাইব্রেশনাল কারেন্টটা ভাইব্রেশনাল ওয়েভ তৈরি করেছে, সেই ভাইব্রেশনাল ইলেকট্রনিক ওয়েভ, এটাকেও কেউ কনসিডার করতে পারে ফোটন হিসাবে। তাহলে এই অ্যান্টেনাটি করছে, দিচ্ছে কি ইলেকট্রনিক ওয়েভ, দিচ্ছে কি একটা ফোটন বা ইলেকট্রনিক ওয়েভ, সেই জন্য বলা হচ্ছে। বা উল্টোটাও করতে পারে, রিসিভ করতে পারে। রিসিভ করলে কি করবে? ফোটন সে অ্যাবজর্ব করবে, বা ওই ইলেকট্রনিক ওয়েভ অ্যাবজর্ব করবে, করে সে কি করবে? ইলেকট্রনিক ওয়েভ। ব্যাস, এটা বুঝলে কি? তাহলে যে কোনো ইলেকট্রনিক ওয়েভকে কিন্তু ফোটন বলা যেতে পারে, শুধু লাইটকে নয়। লাইটকে ফোটন হিসেবে কনসিডার করতে পারে, যে কোনো ইলেকট্রনিক ওয়েভকে ফোটন হিসেবে কনসিডার করতে পারে। এই রেডিও ওয়েভের এই চিহ্নটা কম, মানে নিম্ন কম, সেহেতু ফোটনের ইয়া কম, ফ্রিকোয়েন্সি কম হয়, ফোটনের এনার্জি কম হয়, আর কিছু না। ঠিক আছে। অনেকগুলো রেডিও ওয়েভ কেন সুপার ইম্পোজ করে যায় না অ্যাবরেশনে, হ্যাঁ, স্পষ্ট হয়ে যায় না? সুপারপজিশন কেন হবে না, তাই তো? হ্যাঁ, অনেক রেডিও ওয়েভের। হ্যাঁ, এবার দুটো ওয়েভ তুমি পাঠাচ্ছ, দুটো ক্যারেক্টারিস্টিক কিন্তু সম্পূর্ণ আলাদা। কেন আলাদা? এখানে দেখো, প্রত্যেক কিন্তু ইন্ডিভিজুয়াল একটা ফেজে পাঠায়। যে কোনো ওয়েভ তুমি যদি ফেজ ডিফারেন্স আলাদা পাঠিয়ে দাও, তাহলে সে কোনোদিন মিশে না, যদিও মেশে রিসিভিং থেকে আবার সেপারেট করে নেওয়া যাবে যদি তাদের ফেজ আলাদা থাকে। অর্থাৎ ফেজ তাদের সঙ্গে লাগিয়ে দেওয়া মানে, ধরো আমি একটা ক্রুড উদাহরণ দিচ্ছি, তোমার হাসি পেতে পারে। তো আমি হয়তো তোমাদের কিছু গরু পাঠিয়ে দিচ্ছি, আমি নিজের ফার্মের গরু আর লোকের ফার্মের গরু কিনে একটা পাঠিয়ে দিচ্ছি। এবার আমি গরুর গায়ে সিলভার দিলাম, বা কোনো একটা রং করলাম, পার্টিকুলার রং করে দিলাম যে আমার এই ফার্মের গরুগুলো এই রঙের, আর অন্যের ফার্মের গরুগুলো রং করিনি বা অন্য করে দিচ্ছি। তাহলে তুমি একসঙ্গে পাঠানোর পরে বা কোনো ক্যারিয়ারে একশো পাঠানোর পরে, তুমি অনেক দূর যাওয়ার পরে তুমি রিসিভ করার পরে কিন্তু তুমি আলাদা আলাদা করতে পারবে, হ্যাঁ, যে এই কালার এগুলো আমার ছিল, অন্য কালার এগুলো অন্য ছিল, অন্য ছিল। তাহলে একসঙ্গে গেলে কিন্তু তুমি সেপারেট করে ফেলতে পারবে। তাহলে এখানে যে কোনো দুটো ওয়েভের মধ্যে যদি ফেজ ডিফারেন্স থাকে, তাহলে ওখানে গিয়ে কিন্তু তাদেরকে তুমি আবার সেপারেট করে নিতে পারো। তাহলে ফেজটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং ফ্রিকোয়েন্সিটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ হচ্ছে ধরো দুই ধরনের ফ্রিকোয়েন্সি। আমি একটা 100 কিলোহার্টজ পাঠালাম, যেটা কলকাতা আগামী প্রচার করে, আর একটা মেগাহার্টজে পাঠালাম, এটা কিলোহার্টজ আর মেগাহার্টজ পরিষ্কার বলতে থাকো। কিলোহার্টজ কিন্তু 10 টু দি পাওয়ার 3 হার্টজ, আর মেগাহার্টজ 10 টু দি পাওয়ার 6 হার্টজ। তাহলে এই দুটো আলাদা ফ্রিকোয়েন্সি যদি আমি কলকাতা থেকে একই রেডিও স্টেশন থেকে আলাদা জিনিস প্রোভাইড করি, তাহলে রিসিভিং এন্ডে আমি টিউন করব। যদি কিলোহার্টজ টিউন করি, অ্যান্টেনাটাকে সেট করে দিই কিলোহার্টজের জন্য, অসিলেট করে ওটা, তাহলে রেজোনেট করিয়ে নেবো কিলোহার্টজে, এবং সেক্ষেত্রে হার্টসটা সাপ্রেস হয়ে যাবে। কিলোহার্টজ যে ফ্রিকোয়েন্সি আসলো ক্যারিয়ার, যেটা আমি রিসিভ করলাম, ওটাই আমি বাজলাম, আর মেগাহার্টজটা বাদ গেল। উল্টো যখন করবো, আমি মেগাহার্টজ ইন করবো আর সাপ্রেস করবো, ওটাকে অ্যাম্পলিফাই করবো না কিলোহার্টজটাকে, তাহলে কিলোহার্টজে আমি মেগা শুনতে পারবো। তাহলে কারণ আমরা এটা শুনতে পারবো, যদি 100 মেগাহার্টজের কাছাকাছি হয়, তাহলে আমরা এটা শুনতে পারবো। এবার এমন একটা অ্যান্টেনা নিয়ে এলাম, দেখো, যেটা বিশাল ব্রডব্যান্ড, সব রিসিভ করে। রিসিভ অ্যান্টেনা সে কিলোহার্টজ রিসিভ করে, শেপের অ্যান্টেনা, সে কিলোহার্টজ রিসিভ করছে, মেগাহার্টজ রিসিভ করছে, এরকম কোনো অ্যান্টেনা যদি বানাতে পারি আমরা, সবই রিসিভ করছে, সবই রিসিভ করে সবই বাজিয়ে। তাহলে তুমি এফএম এর গানও শুনবে একসঙ্গে, আর রাজবাড়ির খবরও যে একসঙ্গে শুনবে, বুঝতেই পারছো তুমি কি শুনবে। তো সেক্ষেত্রে হোয়াইট ব্যান্ডের দরকার নেই। তাহলে হোয়াইট ব্যান্ডের দরকার কোন জায়গায়? যখন তোমাকে ট্রান্সমিশন করতে হবে, বিভিন্ন ট্রান্সমিশন একসঙ্গে করতে হবে, সেক্ষেত্রে তুমি হোয়াইট ব্যান্ডের করো। আর যদি তোমার আলাদা করে ফ্রিকোয়েন্সি ইন করতে হয়, সেক্ষেত্রে তুমি কিন্তু ওই ন্যারোয়ার ব্যান্ডের ইউজ করবে, অ্যান্টেনা ইউজ করবে, বা অ্যাম্পলিফিকেশন কি করবে, বলো। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, মেট এরিয়া তোমরা পেয়ে যাবে, কোনো সমস্যা নেই তোমাদের। হ্যাঁ, তোমরা আইডির অঙ্কগুলো পড়েছো, চেষ্টা করো অঙ্কগুলো পড়ে। আরেকটা জিনিস রাখি, অ্যাপ্লিফার্টি ফর্মুলা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সামিনেশন। অ্যাপ্লিটন ভার্টি ফর্মুলা বলে দিতে, অ্যাপ্লিটন ভার্টি ফর্মুলা কিছু না, একটা ডিসি ম্যাগনেটিক ফিল্ড মধ্যে তুমি যদি একটা ইলেকট্রিক ওয়েভ পাঠাও, তাহলে সেই ডিসি ম্যাগনেটিক ফিল্ডটা আয়নোস্ফিয়ারে ঝামেলা করবে, সে কারণে ওটা অ্যানিসোট্রপ সৃষ্টি করবে। যদি এই ম্যাগনেটিক ফিল্ড, আর্থ ম্যাগনেটিক ফিল্ডটা ডিসি ম্যাগনেটিক ফিল্ড হয়, বা আছে আর্থ ম্যাগনেটিক ফিল্ড ডিসি ম্যাগনেটিক ফিল্ড, তো চেক করে না, সেটা ইলেকট্রনের উপর ইলেকট্রন লোরেন্জ ফোর্স কিন্তু অ্যাপ্লাই করবে। সুতরাং একদিকে ম্যাগনেটিক ফিল্ড থাকবে এবং তার পারপেন্ডিকুলার ডাইরেকশনে ম্যাগনেটিক ফিল্ড থাকবে না, এবং সেটা ডিসি ম্যাগনেটিক ফিল্ড। যখন ইলেকট্রনিক ওয়েভ প্রপাগেট করবে, এই একদিকে যে ফিল্ডটা বসে রয়েছে, সুতরাং আর্থ ম্যাগনেটিক ফিল্ড কিন্তু প্রপাগেশনে বাধা দেবে বা এফেক্ট ফেলবে, সেই জন্য এটা ইয়ে আর ওরে নিয়ে যাবে। অর্থাৎ ভেলোসিটি দুই রকমের পাওয়া যাবে। ভেলোসিটি দুই রকমের পাওয়া যাবে কি? রিফ্রাক্টিভ ইনডেক্স দুই ধরনের হবে। তোমাদের মেটেরিয়াল দেওয়া আছে, দেখবে যে রিফ্রাক্টিভ ইনডেক্স এখানে একটা প্লাস টার্ম আছে, মাইনাস টার্ম আছে রিফ্রাক্টিভ ইনডেক্সের মধ্যে, অর্থাৎ এনটা দুই রকমের হচ্ছে, তাহলে ভেলোসিটি দুই রকমের হয়ে যাচ্ছে। এটাই কিন্তু অ্যাপ্লিটন ভার্টি মূল ব্যাপার, যে আয়নোস্ফিয়ারের উপর ম্যাগনেটিক ফিল্ড না প্রয়োগ করতাম, যে সব দিকে ভেলোসিটি একই রকম হতো। আর যদি পার্টিকুলার টাইমে ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগ করে ফেলি, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের পার্টিকুলার ডাইরেকশনে ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগ করার জন্য এটা অ্যানাইসোট্রপি সৃষ্টি করছে। হ্যাঁ, অ্যানাইসোট্রপি সৃষ্টি করার জন্য পার্টিকুলার ডাইরেকশনে ভেলোসিটি একরকম হবে, ইলেকট্রনিক ওয়েভ অন্যরকম হবে। সেই জন্য ই আর ওর ভাবছি, ওর ভেলোসিটি চারিদিকে একই রকম, ইর ভেলোসিটি ডাইরেকশন অনুযায়ী ডিফার, সেই ডাইরেকশনের পার্থক্য ঘটাবে ম্যাগনেটিক ফিল্ড। এখানে প্রতিবাদ বিষয় কি, এনটা দুই রকমের হয়, ভেলোসিটি দুই রকমের হয়। তাহলে কেউ যদি সার্কুলারলি পোলারাইজড লাইট পায়, তার
পারপেন্ডিকুলার সেক্ষেত্রে তার লাইটের উপর কোনো এফেক্ট ফেলবে না, সমস্যাই নেই। সেক্ষেত্রে সেই জন্য অনেক সময় কিন্তু সার্কুলার রিপোলারাইজড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইন্টারটেরিয়াল কমিউনিকেশনে বা ইন্টারস্টেলার কমিউনিকেশনে ব্যবহার হয়। এতে ইএউতে ফেজ রিসার্চ না হয়। বেসিরি পার্থক্য ফেজ রিসার্চ। আচ্ছা থাক কি কেউ কিছু কথা হ্যাঁ স্যার থাকুক, হ্যাঁ হ্যাঁ স্যার থাকুক, থাকুক এটুকুই থাকুক। আচ্ছা এইটুকু তোমাকে রিকোয়েস্ট করছি যে ভিডিওটা পড়ো আর ভিডিওটা পড়েও দেখতে পারো যদি আমি সাপ্লাই করতে পারি, জানি সাপ্লাই করতে পারবো কিনা। ঠিক আছে বাই। তাহলে আবার কবে দেবো তোমায়, কবে ঘোষণা করা আছে অন্য স্যারদের? ওই পার্থ স্যার শনিবার দিন 11টার সময়। আজকে কি বার ভুলে যাচ্ছে? আজকে কি বার? তো আজকে বুধবার। তাহলে আমি বুধবার নি সকালে শুক্রবার দিন হ্যাঁ নিতে পারেন, হ্যাঁ স্যার করেন। একদিন পর সকালে নি। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। হুম।